আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পড়ে ফেলেছি। এখন আপনার আজকে ক্লাসটা আসলে একটু কম গুরুত্বপূর্ণ এটা। যদি বললে আবার আপুরা মনে হয় যে 5-6 জন আছে ক্লাসে তারাও চলে যাবে, কিন্তু সেটা না। কম গুরুত্বপূর্ণ বলতে এগুলো আপনারা কম পাবেন, পরীক্ষা অনেক বেশি থাকে না। হ্যাঁ, কিন্তু থাকলে এগুলো আসলে তখন একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা খুব বেশি কনজেনিটাল অ্যানোমালি নিয়ে ডিল করি না, খুব বেশি হার্ট ডিজিজ নিয়ে ডিল করি না। যেসব রোগে আপনি কম ডিল করবেন সেগুলোতে আপনার কনফিডেন্স একটু কম থাকবে। হ্যাঁ, এই জন্য এগুলো প্রিপেয়ার করে একদম রেডি করে প্রিপেয়ার করে আপনারা রেখে দিবেন, যেন এগুলো প্রিপেয়ার করতে গিয়ে আপনাদের সময় নষ্ট না হয়। হ্যাঁ, এসব কেস প্রিপেয়ার করতে এগুলো যেন একদম রেডিমেড থাকে, আমরা এগুলো কখনোই রেডিমেড পাইনি। কেসগুলো আমাদের রেডি করতে খুব কষ্ট হয়েছে। যেসব জিনিস হচ্ছে ম্যাডামদের কোনো লেকচার হতো না, কনজিটার মানে আমরা কোনো লেকচার পেয়েছি, কোনো লেকচার পাই, কোনো লেকচার হতো না। হার্ট ডিজিজ কোনো লেকচার হতো না, যেসব জিনিসের লেকচার হয় না কিন্তু পরীক্ষা ক্লাস মানে পরীক্ষা চলে আসে কেস হিসেবে, ওগুলো প্রিপেয়ার করা খুবই ডিফিকাল্ট। তো ওগুলো বেশ কষ্ট করে আমাদেরকে রেডি করতে হয়েছে। আপনাদের যেটা কষ্ট করে রেডি করতে না হয় সেজন্য আমরা এটা রেডিমেড দিচ্ছি। আর আপনারা এটা রেখে দিবেন এবং পড়বেন, কিন্তু বেশি মানে এটা তৈরি করতে গিয়ে যেন আপনার ইফোর্ট দিতে না হয়। বেশিরভাগ সময় আসলে বাকি কেসগুলো পড়বেন যেগুলো আমরা এর মধ্যে আলোচনা করেছি: পিউরপেরিয়া, প্রম, তারপরে হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, ডায়াবেটিস, ভিব্যাক, হ্যাঁ, হাইপোথাইরয়েড, আরএইচ নেগেটিভ, এইচবিএসএজি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কেস। এগুলো আপনারা বারবার করে করে এগুলো, প্লাসেন্টা প্রেভিয়া, এগুলো খুব বারবার করে করে আপনারা এগুলো রিভিশন দিবেন। হ্যাঁ, আজকে আমি আমি তো আমার কিন্তু সব ক্লাস খুব ইন্টারেক্টিভ হয়, সব ক্লাসে আপুরা অনেক রেসপন্স করে, বিশেষ করে ক্লিনিক্যাল ক্লাসে। কারণ ক্লিনিক্যাল ক্লাসে, অন্যান্য ক্লাসে হয় কি এক এক মেন্টর এক এক সময় ক্লাস নেয়, যে কোনো মেন্টরদের সাথে অতটা ইন্টারাকশন হয় না। কিন্তু ক্লিনিক্যাল ব্যাচ আলাদা, যেহেতু এক মেন্টরই সব ক্লাস নেয়, তার সাথে কিন্তু একটা মানে সব ক্লাসে সবাই খুবই রেসপন্সিভ থাকে। হ্যাঁ, তা আজকে প্রায় 9টা ক্লাস হয়ে যাচ্ছে, আপনারা খুবই কম রেসপন্স করেন। অনলাইনে যদি রেসপন্স আপনার কম হয়, তখন হয় কি ক্লাসটা আপনি আপনি খুব যথাযথ ক্লাসের ব্যবহারটা করতে পারবেন না, কারণ অফলাইনের সাথে তো অনলাইনে কিছু ড্রব্যাক আছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কিন্তু অফলাইন ক্লাস যখন করতাম আমরা কিন্তু অনেক প্রশ্ন করতাম, আপুদেরকে অনেক প্রশ্ন করতাম। হ্যাঁ, কিন্তু এখন দেখে আপুরা খুবই কম প্রশ্ন করে। দুইটা কারণ হতে পারে: আপুরা খুব ভালো প্রিপেয়ার্ড, অনেক আগে থেকে ক্লাস করছে, এই জন্য সব রেডি করা, খুব ভালো প্রিপেয়ার্ড এমন হতে পারে। আরেকটা হতে পারে খুব আসলে শাই ফিল করছে, সেজন্য কোনো কথা বলতে চাচ্ছে না, নিরিবিলি ক্লাস করতে চাচ্ছে। নিরিবিলি ক্লাস করে আসলে খুব বেশি উপকার হয় না। তো এটা একটু আপুরা মাথায় রাখবেন, আপনারা একটু ক্লাসে রেসপন্সিভ হবেন। হ্যাঁ, এবং আজকের ক্লাসে আমি চেয়েছিলাম যে অপসে অন্যান্য অন্যান্য কেস যেগুলো আপনাদের অসুবিধা হচ্ছে এগুলো আপনারা আমার সাথে আলোচনা করবেন, এরকমই ভেবেছিলাম। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে যতগুলো কেস আমাদের আগে পড়া হয়েছে এগুলো এখন বারবার করে রিভিশন দিবেন, এবং পরে আপনারা হচ্ছে হসপিটালে গিয়ে কেসগুলো দেখবেন। যেমন আপনারা 2 জন মিলে প্ল্যান করলেন যে আজকে আমরা প্রম পড়বো এবং হচ্ছে প্লাসেটা প্রিভিয়া পড়বো, এটা আগে পড়বেন। আগে কয়েকজন মিলে একসাথে পড়বেন, পড়ে কেসটাতে কি কি প্রশ্ন করতে হয় সেভাবে এবার বোর্ড নিয়ে কলম নিয়ে একদম মানে আপনার যে রাইটিং যে বোর্ড বোর্ড নিয়ে কলম নিয়ে তারপর পেশেন্টের কাছে যাবেন যে এখন আমি হিস্ট্রিটা নিব, এক্সামিনেশন করব, এই পেশেন্টের জন্য ম্যানেজমেন্ট অপশনটা ঠিক করব, এই পেশেন্টের জন্য, নট এজ এ হোল। হ্যাঁ, এভাবে করে পড়বেন, মানে কেস দেখে এসে পড়বেন না, আগে পড়ে তারপরে কেসের কাছে যাবেন, যেন পরীক্ষার হলে যেটা হয় আর কি, আগে পড়ে আমরা তারপরে কেস কাছে যাই, ওরকম। আচ্ছা, তাহলে আমরা ফিটাল অ্যানোমালি দিয়ে শুরু করি। প্রথমে একটু বলি অ্যানোমালি, যদি আপনারা কেউ আর আপনাদের অনেক সময় থাকে খুব ডিটেলস পড়তে চান তাহলে আপনারা নতুন হাই রিস্ক থেকে পড়তে পারেন, সেখানে অনেক ভালো আছে। আমি জিনিসগুলো হাই রিস্ক থেকে দিয়েছি। আমি এখানে 2টা অ্যানোমালি আপনাদের সাথে কেস হিসেবে আলোচনা করব, একটা হচ্ছে অ্যানেনকেফালি আর একটা হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস এবং অ্যানেনকেফালি, 2টা কেসই আপনাদের বেশি থাকে। এটা ছাড়াও মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে বা অন্য যে কোনো অ্যানোমালি থাকতে পারে। আপনি কিন্তু অ্যানোমালিতে আমার মতে কোনো ধরনের রিপোর্ট চাইবেন না। রিপোর্ট যদি চান আপনি দেখবেন এত বিদঘুটে কোনো একটা অ্যানোমালি কোনোদিন নামও শুনিনি, তখন আমরা ঘাবড়ে যাবো। হ্যাঁ, এটা মানে পেশেন্টের কাছ থেকে জাস্ট জিজ্ঞাসা করবেন কি অসুবিধা। পেশেন্ট যদি বলে বাচ্চার সমস্যা, কি সমস্যা, বাচ্চার মাথা তৈরি হয়নি, তাহলে অ্যানেনকেফালি। বাচ্চার মাথায় পানি, তাহলে হাইড্রোকেফালাস। বাচ্চার পেটে সমস্যা, পেটে থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে, তাহলে ওমফ্যালোসিল অথবা গ্যাস্ট্রিক, অথবা মাল্টিপল জায়গায় সমস্যা, তাহলে মাল্টিপল কনজিটাল। বাচ্চা হার্টের সমস্যা, তাহলে কনজেনিটাল হার্ট কোনো ডিফেক্ট। তো এইভাবে আপনি বুঝবেন, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা বড় টার্মে বুঝবেন, একদম স্পেসিফিক কোন অ্যানোমালি সেটা আমাদের জানার দরকার নেই। এখন হিস্ট্রিতে যে কোনো অ্যানোমালিতে আপনি 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 2টা তো প্রিপেয়ার করলেন, অ্যানেনকেফালি এবং হাইড্রোকেফালাস, কিন্তু এমন যদি হয় যে আপনার একটা অজানা ফিটাল অ্যানোমালি আসলো, তাহলে আপনাকে কি করতে হবে, সবকিছু একটা ফরম্যাটে ফেলে দিতে হবে, যে যে অ্যানোমালি আসুক না কেন আমি যেন সেটা পারি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি একটু হিস্ট্রিতে আমরা কি কি জিজ্ঞাসা করব।
হিস্ট্রিতে যে কোনো কনজেনিটাল অ্যানোমালিতে আপনি হিস্ট্রিতে কি কি জিজ্ঞাসা করবেন? হিস্ট্রিতে একটা প্রথমে আমরা জিজ্ঞাসা করি যে তার কোনো আর্লি প্রেগনেন্সিতে ফিভার ছিল কিনা। হ্যাঁ, আর্লি প্রেগনেন্সিতে ফিভার ছিল কিনা, বিশেষ করে টর্চ ইনফেকশন হয় আর্লি প্রেগনেন্সিতে, তাহলে খুব খারাপ ইফেক্ট হয়, হাইড্রোকেফালাস হয়। তারপরে আমরা জিজ্ঞাসা করি পেশেন্টের যে ফলিক অ্যাসিড, এটা খুবই গুরুত্বপূর্ণ, সে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস পেয়েছিল কিনা, কারণ ফলিক অ্যাসিড 85% নিউরাল টিউব ডিফেক্ট কে আপনার হচ্ছে প্রিভেন্ট করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা মেডিকেল হিস্ট্রির মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল হিস্ট্রির মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, ভীষণ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এপিলেপসি, এপিলেপসি অথবা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, হ্যাঁ এপিলেপসি অথবা অ্যান্টি এপিলেপটিক ওষুধ সে খাচ্ছে কিনা। এগুলো হচ্ছে ফলিক অ্যাসিড মেটাবলিজমকে হ্যাম্পার করে। আর ডায়াবেটিস থাকলে অনেক কনজেনিটাল ইনফেকশন হয়। এরপর আমরা জিজ্ঞাসা করি তাকে ফ্যামিলি হিস্ট্রি অফ কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, যে তার ফ্যামিলিতে এরকম কনজেনিটাল অ্যানোমালাস বেবি অনেকের হিস্ট্রি থাকে, কারণ কোনো অটোজোমাল ডমিনেন্ট কোনো রোগ থেকে এরকম হতে পারে। এবং আরেকটা আমরা জিজ্ঞাসা করি কনসেনগুইনাস ম্যারেজের হিস্ট্রি আছে কিনা, কনসেনগুইনাস ম্যারেজ। তাহলে এই 6টা জিনিস যখনই আপনি কোনো একটা কনজেনিটাল অ্যানোমালি পাবেন, আপনি মনে করবেন কনজেনিটাল অ্যানোমালি মানে 6টা কোশ্চেন লিখতেই হবে। আচ্ছা, এর আলোকে যদি আমরা বলি, এখন একটা আমরা অ্যানেনকেফালিক কেস প্রেজেন্ট করি। মিসেস রেবেকা, 18 ইয়ার্স ওল্ড, প্রাইমি গ্র্যাভিডা, হাউসওয়াইফ অফ লো সোশিওইকোনমিক কন্ডিশন, হেলিং ফ্রম নারায়ণগঞ্জ, got admitted in this hospital at her 28 weeks pregnancy with the chief complaints of known case of fetal congenital anomaly. Known case of fetal congenital anomaly কি আমরা কিন্তু বললাম না। According to the statement of the patient, she was a regularly menstruating woman with average flow and duration. Her last menstrual period was 1st January 2024, and accordingly her EDD will be 8th October 2025. It was her unplanned pregnancy. সে চাই নাই প্রেগনেন্ট হতে, and she was not on regular antenatal checkup. Regular antenatal checkup না ছিল না মানে কোনো ফলিক অ্যাসিড যে খেতে হবে জানেও না। হ্যাঁ, and was duly immunized, হ্যাঁ was immunized, হ্যাঁ সেই ইমিউনাইজেশনটা নিয়েছে। No ultrasound was done around 20 weeks pregnancy to exclude congenital anomaly. No ultrasound was done around 20 weeks pregnancy, 20 weeks pregnancy তে কোনো আল্ট্রাসাউন্ডও করেনি to exclude congenital anomaly. She did not take any folic acid supplements both preconceptionally and in early antenatal period. Her pregnancy was uneventful till 28 weeks pregnancy. Then she went to gynecologist for the first time, and an ultrasound was done which revealed absence of fetal vault. Absence of ফিটাল ভল্ট, হ্যাঁ এভাবে কিন্তু আল্ট্রাসোনোগ্রামে বলে থাকে বা আপনি বুঝেছেন। ফর দিস রিজন শি অ্যাডমিটেড ইন দিস হসপিটাল ফর ফার্দার ম্যানেজমেন্ট। পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ ফিভার ইন আর্লি প্রেগনেন্সি, শি ইজ নন-মোটেন্সিভ, নন-ডায়াবেটিক, non-epileptic, give no family history of congenital anomaly or any history of consanguineous marriage. তাহলে এক লাইনে আমরা সবগুলো নিয়ে আসলাম। Patient is married for 1 year and couple used no contraceptive method. Her bowel and bladder movement is normal. And on general examination আমরা কোনো abnormality পাবো না। পার অ্যাবডোমিনালে আমরা আসি, একটা এনএনকেফালি আমাদের কিভাবে থাকবে অ্যাবডোমেনে, অ্যাবডোমেন ইউনিফর্মলি, এটা 28 সপ্তাহ, সো অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন আসবে। Abdomen uniformly enlarged with stria gravida and linea nigra. Uterus soft, relaxed, non-tender. Symphysiofundal height 28 centimeter. There is a single fetus with longitudinal life. Fetal heart could not be located. Fetal head could not be located. Amniotic fluid seems to be adequate, and fetal heart rate 144 beats per minute, which is regular. And vaginal examination not done. So from history and clinical examination, my professional diagnosis, this is a case of primary gravida, 28 weeks pregnancy with congenital anomaly of baby, probably anencephaly. আচ্ছা, এখন অ্যানেনকেফালিতে, এখন এখান থেকে আপনাকে ক্রস কোশ্চেন কি কি করতে পারে, আপনার কাছে অ্যানেনকেফালি কেন বললেন, কারণ রুগী আমাকে বলেছে তার আলট্রাসোনোগ্রামে অ্যাবসেন্স অফ ফিটাল ক্রানিয়াল ফল্ট, এবং আমিও পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ফিটাল হেড কুড নট বি লোকেটেড আমি পাইনি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে অ্যানেনকেফালি, বাট আই নিড টু check or I need to review her ultrasound to confirm my diagnosis. আচ্ছা, এটা হচ্ছে প্রত্যেক প্রশ্ন কিন্তু সবার আগে জিজ্ঞাসা করে পয়েন্ট ফেভারিও ডায়াগনোসিস। এখন আপনি এখানে পলিহাইড্রামিউস বলবেন কিনা, পলিহাইড্রামিউস অ্যানেনকেফালিতে খুবই কমন, ইউজুয়ালি এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। যদি পেটটা খুব টেন্স হয়, শাইনি হয় এবং সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা বেশি হয়, তখন আপনি বলতে পারেন।
আচ্ছা, এরপরে প্রশ্ন করতে পারে অ্যাক্রানিয়াম এবং অ্যানেনকেফালি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, অ্যাক্রানিয়াম মানে ক্র্যানিয়াম নাই, আর অ্যানেনকেফালি মানে অ্যানেনকেফালি। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাতেই অ্যাবসেন্স অফ ক্র্যানিয়াল ভল্ট হবে, এবং তবে অ্যাক্রানিয়ামে ব্রেইন এবং মেনিনজেসটা ইনট্যাক্ট থাকবে, ব্রেইন এবং মেনিনজেস। হ্যাঁ, বাট অ্যানেনকেফালিতে অ্যাবসেন্স অফ ক্র্যানিয়াল ভল্ট এন্ড সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল যে হেমিস্ফিয়ার সেটা সহ নাই, সেরেব্রাল হেমিস্ফিয়ারও নাই, মানে একটু বেশি ব্রেনটা সহ চলে গেছে। হ্যাঁ, এটার ইনসিডেন্স কত ম্যাডাম? এটার ইনসিডেন্স হচ্ছে 1000-এ একটা ইনসিডেন্স। হ্যাঁ, এটা রিকারেন্স, রিকারেন্স এটা পরবর্তী প্রেগন্যান্সিতে হতে পারে, হতে পারে। একটা যদি কারো অ্যানেনকেফালি থাকে পরবর্তীতে তার 5% চান্স, দুটা অ্যানেনকেফালি যদি কারো থাকে পরবর্তী প্রেগন্যান্সিতে তার 13% চান্স। আচ্ছা, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে অ্যানেনকেফালি কেন হয়। তখন এটা একটা এমব্রায়োলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে অ্যানেনকেফালি কেন হয়। এই যে এমব্রায়োনিক নিউরাল টিউব, হ্যাঁ, এরকম একটা টিউব থাকে, এটাকে আপনি যদি ক্র্যানিয়াল এন্ড বলেন, এটাকে আপনি যদি কর্ডাল এন্ড বলেন, সো এটা হচ্ছে একটা ফিটাল নিউরাল টিউব। ক্র্যানিয়াল এন্ডটা 26 সপ্তাহে 26 দিনের দিন ক্লোজার হয়। ক্র্যানিয়াল এন্ডটা 26 দিনের দিন ক্লোজার হয়, এবং কর্ডাল এন্ডটা এমব্রায়োনিক লাইফের 28 দিনের দিন ক্লোজার হয়। এখন ক্রানিয়াল এন্ডটা যদি ক্লোজার ঠিক মতো না হয় তাহলে হবে অ্যানেনকেফালি, আর কর্ডাল এন্ডটা যদি ঠিক মতো ক্লোজার না হয় তাহলে হবে স্পাইনা বাইফিডা। তো তাহলে আপনি এক লাইনে যদি এটা বলেন, ফেলিউর অফ ক্লোজার অফ ক্রানিয়াল এন্ড অফ এমব্রায়োনিক নিউরাল টিউব রেজাল্টস ইন অ্যানেনকেফালি। ফেলিউর অফ ক্লোজার অফ এন্ড অফ এমব্রায়োনিক নিউরাল টিউব কজেস অ্যানেনকেফালি। আচ্ছা, এখন ম্যাডাম জিজ্ঞাসা করতে পারে কেন পেশেন্টের অ্যানেনকেফালি হয়, কেন হয়, বা আপনার পেশেন্টের কেন হয়েছে। আপনার পেশেন্টের বলবে আমার মনে হয়েছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য, আর পেশেন্ট কোনো অ্যান্টিনেটাল চেক আপে ছিল না এবং কোনো ফলিক অ্যাসিড নেয়নি। আর কি কারণ হতে পারে? আর কারণ হতে পারে বা কারণ বা রিস্ক ফ্যাক্টর, যে ইডিওপ্যাথিক কারণ জানা যায়নি, কারো ডায়াবেটিসের জন্য হতে পারে, তারপরে হচ্ছে এপিলেপসির জন্য হতে পারে, কেউ যদি অ্যান্টিএপিলেপটিক মেডিকেশন নেয় অথবা অ্যান্টিফোলেট কোনো ওষুধ খায়, যেমন মেথোট্রেক্সেট, সোডিয়াম ভালপ্রয়েড, কার্বামাজিপিন, এগুলোতেও হতে পারে, ডাউন সিনড্রোমেও হতে পারে। সেগুলো হচ্ছে অন্যান্য অনেক কারণ, কিন্তু আমরা খুব সহজে স্টাবলিশ করতে পারবো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সুতরাং আমরা এই কারণটাকেই আনবো। আচ্ছা, কি কমপ্লিকেশন হতে পারে এই পেশেন্টের? আচ্ছা, কমপ্লিকেশন যদি আমরা বলি মা এবং বাচ্চা, বাচ্চার কমপ্লিকেশনটা আগে বলে ফেলি। অ্যানেনকেফালি কিছু কিছু কনজেনিটাল অ্যানোমালি বাচ্চারা বেঁচে থাকে, কিছু কিছু কনজেনিটাল অ্যানোমালি বাচ্চারা বাঁচে না। অ্যানেনকেফালি হচ্ছে এমন একটা কন্ডিশন, এটা হচ্ছে ইনকম্পিটিবল টু লাইফ, এটা কিন্তু বেঁচে থাকবে না, ইনকম্প্যাটিবল টু লাইফ, তারা বেঁচে থাকবে না। আচ্ছা, আর মায়েরও কিন্তু কিছু কমপ্লিকেশন করে ফেলে অ্যান্টিপার্টাম, একটা যেটা আমি বলেছি পলিহাইড্রামিওস, এটা কিন্তু একটা কমন কমপ্লিকেশন। অ্যানেনকেফালিতে পলিহাইড্রামিওস কখন হয়, কেন হয়? কারণ হচ্ছে অ্যানেনকেফালিতে মেনিনজেসটা এক্সপোজ, সো দেয়ার ইজ এক্সপোজড মেনিনজেস, সো মোর ট্রান্সজুডেশন, একটা ট্রান্সজুডেশন বেশি হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওদের পিটুইটারি গ্ল্যান্ড থাকে না, সো দ্য পিটুইটারি গ্ল্যান্ড না থাকার কারণে হাইপোপ্লাস্টিক হয় অথবা থাকে না, যে কারণে তাতে এডিএইচ এর পরিমাণ কমে যায়, এডিএইচ কমে যায়, এবং অনেক বেশি ডায়ুরেসিস হয় এবং অনেক বেশি ইউরিন প্রোডাকশন হয়। আর এটা হচ্ছে ওদের সোয়ালোইং রিফ্লেক্স, যেটা সোয়ালোইং রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকে, এই কারণগুলোতে পলিহাইড্রামিওস হয়। আচ্ছা, আর এটা ছাড়া হচ্ছে ম্যাল প্রেজেন্টেশনটা একটু কমন। কেন ম্যাল প্রেজেন্টেশন হবে? কারণ এখানে কোনো সমারসল্ট মুভমেন্ট নাই, ফেসটা বেশি ভারী দেন শরীর, বা শরীরের চেয়ে মাথা ভারী না, মাথা যেহেতু নাই ফেসই ভারী, তো ওরা ফেস প্রেজেন্টেশন বেশি হয়। আর এটা হচ্ছে পলিহাইড্রামিওজের কারণেও ম্যাল প্রেজেন্টেশন হয়। এইসব বাচ্চাদের অনেক বেশি, যাদেরই পলিহাইড্রামিওস তাদেরই প্রম হওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাদেরই প্রিটার্ম লেবারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, প্রিটার্ম লেবারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে পোস্ট ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অনেক সময় দেখা যায় কোনোভাবে লেবার ইন্ডাকশন হচ্ছে না বা পোস্ট ম্যাচুরিটি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নর্মাল লেবার যে কারণে ইনিশিয়েট হয়, বাচ্চার মাথা থেকে কর্টিসল রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, সেই কর্টিসলটা প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন রিলিজ করে, এবং সেই ইস্ট্রোজেনটা মায়ের অক্সিটোসিন রিলিজ করে, সেভাবে হচ্ছে লেবার ইনিশিয়েট হয়। কিন্তু এখানে যেহেতু বাচ্চার মাথা থেকে কোনো বাচ্চা মাথা থেকে মানে এডিএইচ রিলিজ, বাচ্চা মাথা থেকে এসিটিএইচ রিলিজ হবে, যেটা বাচ্চার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ করবে, সেটা পারছে না। হ্যাঁ, তার মানে তার এসিটিএইচ রিলিজ হচ্ছে না, যে কারণে লেবার ইনিশিয়েট হতে কিন্তু দেরি হয়। ইন্ট্রাপার্টাম কিছু অসুবিধা হয়, যেমন হচ্ছে প্রলংড লেবার হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, এবং পিপিএইচ হতে পারে। এগুলো কেন হয়? প্রলং লেবার হয় কারণ এখানে কোনো বল ভালভ অ্যাকশন থাকে না, যেহেতু বাচ্চা ম্যাল প্রেজেন্টেশনে থাকে বেশিরভাগ। অবস্ট্রাক্টেড লেবার হয় কারণ বাচ্চার হেড এবং
মানে হেড ডেলিভারিটা মানে আনডাইরেক্টেড সার্ভিস দিয়ে হেড বের হয়ে যায়, যেখানে অবস্ট্রাক্টেড হয়ে যায়। শোল্ডার ডিস্ট্রোসিয়াটা হয় কারণ হেড এবং শোল্ডার একসাথে এঙ্গেজড হতে চায়। আর পিপিএইচ হয় ডিউ টু প্রলংড লেবার, ট্রমা, অ্যাটনিসিটি থেকে পিপিএইচ হতে পারে। তো এই হচ্ছে কমপ্লিকেশন গুলো, অনেক কমপ্লিকেশন মাইন্ড করতে পারে এবং অ্যান্টিপার্টাম এবং ইন্ট্রাপার্টাম, এগুলো যেন আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে ফেলি। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের বলেন, নাহলে আমরা চলে যাচ্ছি ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আপনি এটা কিভাবে কনফার্ম হবেন? ম্যাডাম আমি আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হব। কত তাড়াতাড়ি আল্ট্রাসাউন্ড করলে এটা কনফার্ম হতে পারতেন? এটা কিন্তু পেশেন্ট যদি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে থাকতো ম্যাডাম, তাহলে 13 থেকে 14 সপ্তাহে এটা বোঝা যেত। আচ্ছা, এখন হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? যে এটা শুধু এনানকেফালি বলে না, যে কোনো কনজেনিটাল অ্যানোমালিতে আপনি মনে করবেন যে একদম শুরুতে জেনারেল ম্যানেজমেন্টের জায়গা থেকে যদি বলি, আমাদেরকে ডায়াগনোসিসটা প্রথমে একটু কনফার্ম হতে হবে এবং পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। পেশেন্টকে কনফার্ম হয়ে কাউন্সিলিং করতে হবে। এখানে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। কার সাথে? একটা হচ্ছে পিটো ম্যাটার্নাল ইউনিট, আর একটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জন। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্ট যদি এখানে আমি বলি, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ওরা কি করবে, হ্যাঁ। ফিটোম্যাটার্নাল ইউনিট বা পেডিয়াট্রিক সার্জন ওরা কি করবে? ওরা একটা ডিটেইল আল্ট্রাসাউন্ড করবে। ওই আল্ট্রাসাউন্ড কিন্তু একটু ডিফারেন্ট হয়। ডিটেইল আল্ট্রাসাউন্ড করবে এবং অ্যামনিওসেন্টেসিস করবে। হ্যাঁ, ডিটেইল আল্ট্রাসাউন্ড করবে অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা বা আসলে এটা আছে কিনা এটা বোঝার জন্য না, অ্যামনিওসেন্টেসিস করবে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা বোঝার জন্য। যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সি না রাখাই ভালো, হ্যাঁ। আর যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি না থাকে, শুধু স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু সেটা ম্যানেজ করা সম্ভব। তারপর ওরা ডিসাইড করবে ওয়েদার ইট ইজ কম্পিটেবল অর ইনকম্পিটেবল। কম্পিটেবল অর ইনকম্পিটেবল, যদি এমন হয় যে এটা কম্পিটেবল, ইনকম্পিটেবল, দেন অফার টার্মিনেশন। আমরা কখনো বলবো না টার্মিনেশন, উই উইল জাস্ট অফার অফার টার্মিনেশন। আর যদি কম্পিটেবল হয়, যদি কম্পিটেবল হয় তাহলে আমাদেরকে পেশেন্টকে আবার কাউন্সিলিং করতে হবে। এন্ড পেশেন্ট উইশ, তখন এটা পেশেন্টের উইশের উপর ডিপেন্ড করবে, ও আসলে চায় কিনা, কম্পিটেবল হলেও সে প্রেগনেন্সিটা রাখতে চায় কিনা। এন্ড ইট উইল ডিপেন্ডস আপন কিভাবে আমরা টার্মিনেট করবো, এটা জেস্টেশনাল এজের উপরও তখন ডিপেন্ড করবে। তো মোটামুটি এটা হচ্ছে সকল কনজেনিটাল অ্যানোমালিতে আপনি এটা দিয়ে চালিয়ে দিতে পারবেন যে ম্যাডাম আমি কনফার্ম করব, দেন আমি পেশেন্টকে কাউন্সিলিং করবো। এখানে আমার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে, ফিটোম্যাটার্নাল ইউনিট এন্ড পেডিয়াট্রিক সার্জন। দে উইল ডু a detailed ultrasound scan and amniocentesis to exclude any congenital anomaly. If there is no other congenital anomaly, a single anomaly compatible to life, no chromosomal abnormality, then we will counsel the patient for continuation. But if it is major congenital anomaly associated with another congenital anomaly or associated with any chromosomal abnormality, then it is incompatible to life. In that case, we will offer termination. ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই কেসের ক্ষেত্রে আমরা কি করব? এই কেসের ক্ষেত্রে এটাও সিমিলার হবে যে আমরা কনফার্ম করব, কাউন্সিল করব। আমরা এখানে আমরা হচ্ছে পিটো ম্যাটার্নাল ইউনিটে আমরা হচ্ছে একটা উইল ওদের সাথে কনসাল্ট করব। আমরা এখানে ডিটেল আল্ট্রাসাউন্ড স্ক্যান করব। বাট এটা হচ্ছে এটা এটা এমন একটা কন্ডিশন হুইচ ইজ আফটার কনফার্মেশন। এখানে ক্রোমোজোমাল দেখার প্রয়োজন হয় না, এখানে অ্যামনিওসেন্টেসিস করার প্রয়োজন হয় না, অ্যানেনকেফালিতে হয় না। কারণ অ্যানেনকেফালি আল্ট্রাসাউন্ডে যদি এটা অ্যানেনকেফালি বলে দেয়, এটার আর আমার অ্যামনিওসেন্টেসিস করার দরকারই নাই, কারণ এখানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা বোঝার দরকার নাই। বিকজ শুধু শুধু অ্যানেনকেফালি হচ্ছে ইনকম্পিটেবল টু লাইফ এন্ড ইট অ্যাকাউন্টস ফর টার্মিনেশন। সো আমরা কি করব? আমরা এখানে পেশেন্টকে কনফার্ম করব, কাউন্সিল করব। আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ রাখতে পারি, এখানে পেডিয়াট্রিক সার্জন লাগবে না। এই ক্ষেত্রে শুধু ফিটোম্যাটার্নাল ইউনিটে আমরা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ করব, কারণ যেহেতু এটা একটা টার্সিয়ারি লেভেল ক্লিনিক। স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসেবে এখানে আমরা আল্ট্রাসাউন্ড করে এটা আমরা অন্যান্য কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করব। and we will offer, it is incompatible to life, so offer termination। এটার আর দরকার নেই, হ্যাঁ। it is incompatible to life to offer termination। তাহলে আপনি দেখেন এটা হচ্ছে একটা আউটলাইন, আপনি আপনার পেশেন্ট অনুযায়ী বলবেন। একমাত্র অ্যানেনকেফালি আসলে হচ্ছে ইনকম্পিটেবল টু লাইফ এন্ড ইট অ্যাকাউন্টস ফর টার্মিনেশন, বাট হাইড্রোকেফালাস কিন্তু বেঁচে থাকে। আচ্ছা, তাহলে এখন পেশেন্টকে আপনি লেবারে নিলেন, আপনি পেশেন্ট মানে এটা কিভাবে আপনি ইন্ডাকশন দিবেন? সো এটার ইন্ডাকশন বা প্রোস্টাগ্ল্যান্ডিন জেল, আমরা জেল ইন্ডাকশন দেই। এটা সাধারণত পেশেন্ট আপনি অ্যানালজেসিকও দিতে পারেন। সো ইন্ডাকশন বাই
ইন্ডাকশন বাই প্রোস্টাগ্ল্যান্ডিন জেল। এখন সেকেন্ড স্টেজ অফ লেবারে এটা একটু সিনিয়র দিয়ে কন্ডাকশন হতে হয়, লেবারটা কন্ডাকশন হতে হয়, কারণ এখানে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, পিপিএইচ হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। এই জন্য যদি এখানে শোল্ডার ডিস্টোসিয়া হয়, এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা বাচ্চাটা বাঁচবেই না, তো আমাদের এবং আমাদের এইম হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, তো আমরা এখানে একটা ডিস্ট্রাকটিভ অপারেশন করতে পারি, সেটা হচ্ছে ক্লাইডোটমি। ক্লাইডোটমি ক্লাইডোটমি আমরা করতে পারি। সো সেকেন্ড স্টেজে শোল্ডার ডিস্ট্রসিয়া হলে ক্লাইডোটমি এই প্রশ্নটা করে। এবং থার্ড স্টেজে আমরা কি করবো, এখানে আমাদের পিপিএইচ হওয়ার ভয় থাকে। পিরিয়ডপেরিয়ামে আমাদের আলাদা কি, বাচ্চাটা যেহেতু বাঁচে না, তখন পেশেন্ট কি থাকে, অনেক ডিপ্রেস থাকে। সব আইইউডি পেশেন্ট যেরকম হয়, আমাদেরকে অ্যানজিওলাইটিক দিতে হবে, মিল্ক সাপ্রেসেন্ট দিতে হবে, এবং আমাদের পেশেন্টের স্ট্রিক্ট ভিজিলেন্ট থাকতে হবে যেন তার পোস্টপার্টাম ডিপ্রেশন আর সাইকোসিস ডেভেলপ না করে। এরপরে পেশেন্ট বলবে যে আমি কখন আবার প্রেগনেন্ট হতে পারবো, আমাদের উত্তর হবে আপনি যখন মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হবেন তখনই আপনি প্রেগনেন্ট হতে পারবেন। তবে আমাদের এটা প্রিভেন্ট করতে হবে, যেহেতু 5% চান্স of having anencephaly in the next pregnancy, so we'll provide you with folic acid pre-pregnancy before 1 month up to 12 weeks of pregnancy, and folic acid prevent 85% of neuralgia defect. আচ্ছা, আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে অক্সিটোসিন দিয়ে অগমেন্ট করা যায় কিনা। আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন জেল দিচ্ছি, অক্সিটোসিন দিয়ে একচুয়ালি অগমেন্ট ভালো হয় না। কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলোর কর্টিসল নাই, এখানে যে বাচ্চার কর্টিসল নাই, কর্টিসল না থাকার কারণে প্লাসেন্টাতে ইস্ট্রোজেনও কম থাকবে, এবং মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিন রিসেপ্টর কম থাকবে, এই জন্য দে আর রিফ্রাক্টরি টু অক্সিটোসিন। বাচ্চার কর্টিসল নাই, প্লাসেন্টাল নাই ইস্ট্রোজেন, যে কারণে মায়োমেট্রিয়ামে অক্সিটোসিনের রিসেপ্টরও নাই। আপনাদের কোনো প্রশ্ন, আমরা এনএনকেফালি পড়ে ফেলেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বল। আমরা চলে যাব হাইড্রোকেফালাস। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা চলে যাই হাইড্রোকেফালাসে। আচ্ছা, এবার আসলে আমরা হাইড্রোকেফালাস। মিসেস রেবেকা, 32 ইয়ার্স ওল্ড, প্যারা 1 vaginal delivery, housewife of low socioeconomic condition, hailing from Narayanganj, got admitted in this hospital at her 36 weeks pregnancy with the complaints of known case of fetal congenital anomaly. সে known case, আবার আগের মতো known case of fetal congenital anomaly। এখন সে কেন ভর্তি হয়েছে? অ্যাডমিটেড ফর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। ও 36 সপ্তাহ প্রেগনেন্সিতে ভর্তি হয়েছে, obstetric ম্যানেজমেন্টের জন্য ভর্তি হয়েছে, admitted for obstetric management. According to the statement of the patient, she was a regularly menstruating woman with average flow and duration. Her last menstrual period was 1st January 2025. Accordingly, EDD will be 8th October 2025. It was her unplanned pregnancy and she was not on regular antenatal checkup. Her pregnancy was uneventful till 36-week pregnancy. Then she went to a gynecologist, যেহেতু তার এটা সেকেন্ড বাচ্চা, সে পাত্তাও দেয় না, went to a gynecologist for first antenatal checkup and an ultrasound was done which revealed fetal hydrocephalus. For this reason she admitted in this hospital for further management. খুব সিম্পলি সে কবে ডায়াগনোসিস হয়েছে, এখন কেন ভর্তি হয়েছে, এই প্রশ্নগুলো আমরা করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা। Patient gave no history of fever in early pregnancy. She is normotensive, non-diabetic, non-epileptic, gave no family history of any congenital anomaly or any history of any consanguineous marriage. Regarding obstetric history, she is married for 4 years and mother of one child, delivered by vaginal delivery at term, age of last child 3 years. Couple used barrier method before conception.
Her bowel and bladder movement is normal. এখন আসে জেনারেল এক্সামিনেশন। আপনি শুধু ওই এক লাইনে সবগুলোকে এক্সপ্লোর যখন করে দিবেন ওইটাই আপনার জন্য বেশি জরুরি। জেনারেল এক্সামিনেশন এখানে আমরা কোনো অ্যাবনর্মালিটি পাবো না। এখন আসি আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অ্যাবডোমিন ইউনিফর্মলি enlarged with stria gravidarum and linea nigra. Uterus soft, relaxed, non-tender. Symphyseal fundal height 36 centimeter. Abdominal girth 94 centimeter. There is a single fetus with longitudinal lie and cephalic. Longitudinal lie and on fundal grip, অন ফান্ডাল গ্রিপ, এইটা একটু অন্যভাবে বলতে হবে। অন ফান্ডাল গ্রিপ হেড ইজ ফেল্ট হুইচ ইজ লার্জ গ্লোবিউলার লার্জার গ্লোবিউলার এন্ড সফটার দ্যান নর্মাল হেড। অন ফান্ডাল গ্রিপ head is felt which is larger globular and softer than normal head. On pelvic grip broad soft irregular structure suggesting fetal breath. On pelvic grip broad soft irregular structure suggesting fetal breath. Amniotic fluid seems to be adequate. Fetal heart rate 144 beats per minute, which is regular. Pelvic examination not done. So from history and clinical examination, my professional diagnosis, this is a case of second gravida, 36 weeks pregnancy with with congenital anomaly of the baby, probably hydrocephalus with breech presentation. Probably hydrocephalus with breech presentation. দেখেন এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস, কারণ আমরা পেশেন্টটাকে ব্রিজ পেয়েছি এবং হাইড্রোকেফালাস আমরা ব্রিচের সাথে বেশি অ্যাসোসিয়েটেড পাবো 30%। আমরা যখন ব্রিচের কারণ পড়েছি ফ্যাক্টরস দ্যাট হাইড্রোকেফালাস কিন্তু আমরা একটা কারণ হিসেবে পেয়েছি ফেভারেবল অ্যাডাপ্টেশন। তাদের ফেভারেবল অ্যাডাপ্টেশন হয় হাইড্রোকেফালাস তার ফেভারেবল অ্যাডাপ্টেশনের কারণে সে ফান্ডাসের মধ্যে মাথা দিয়ে রাখে, নিচের দিকে থাকে না, এই জন্য ব্রিজ থাকে। আর আপনি যদি কেফালিক পেতেন তারপরে জাস্ট উল্টা করে বলতেন অন পেলভিক গ্রিপ হেড ইজ ফেল্ট হুইচ ইজ লার্জার গ্লোবুলার এন্ড সফটার দ্যান নর্মাল হেড, head is high up and impossible to push down to the pelvis. Fetal heart rate situated high above the umbilicus. তাহলে আপনি যদি নরমাল কেফালিক প্রেজেন্টেশন হাইড্রোকেফালাস আমরা কম পাই, যদি আমরা পাই আপনি তখন কিভাবে বলবেন অন পেলভিক গ্রিপ head is felt which is larger globular and softer than normal head is high up and impossible to push down to the pelvis and fetal heart rate saturated high above the umbilicus. আচ্ছা, তো এখানে জিজ্ঞাসা করে কেন হাইড্রোকেফালাসে ব্রিজটা কমন, বা প্রথমে একদম শুরুতে আপনি জিজ্ঞাসা করতে পারে পয়েন্ট ফেভার ইওর ডায়াগনোসিস, আপনি কেন বললেন। কেন বলেছি, কারণ পেশেন্ট বলেছে বাচ্চার মানে আল্ট্রাসাউন্ড ওয়াজ ফার্স্ট আল্ট্রাসাউন্ড ওয়াজ ডান ইন 36 উইথ প্রেগন্যান্সি হুইচ রিভিলড ফিটাল হাইড্রোকেফালাস এন্ড আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি পেয়েছি হেড ইজ লার্জার গ্লোবিউলার এন্ড সফটার দ্যান দ্য নর্মাল হেড, সেজন্য আমি বলেছি এটা হাইড্রোকেফালাস। এখন হাইড্রোকেফালাসে কেন ব্রিচ হয়, কারণ লার্জ হেড অ্যাকোমোডেট ইজিলি ইন দ্য ফান্ডাস, সেজন্য হাইড্রোকেফালাসে ব্রিচ হয়। আচ্ছা, এটার ইনসিডেন্স কত? এটার ইনসিডেন্স হচ্ছে 2000 প্রেগন্যান্সিতে একটা। এটা রিকারেন্স কত পরবর্তী প্রেগন্যান্সিতে? এখানেও রিকারেন্স রেট হচ্ছে 5%। আচ্ছা, এরপর আপনাকে প্রশ্ন করতে পারে হাইড্রোকেফালাস এন্ড ভেন্ট্রিকুলোমেগালি এই দুটোর মধ্যে পার্থক্য। হাইড্রোকেফালাস এন্ড ভেন্ট্রিকুলোমেগালি, ভেন্ট্রিকুলোমেগালি হচ্ছে অনলি ভেন্ট্রিকল ডাইলেট, অনলি ভেন্ট্রিকল গুলো শুধু ডাইলেট হবে। আর হাইড্রোকেফালাসে ভেন্ট্রিকল তো ডাইলেট হবে, তার পাশাপাশি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও বেড়ে যাবে এন্ড কর্টেক্সও থিনিং হবে, কর্টেক্সও থিনিং হবে এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও বেড়ে যাবে। তাহলে নর্মাল ভেন্ট্রিকলের ডায়ামিটার কত? নর্মাল ভেন্ট্রিকলের ডায়ামিটার অ্যাকচুয়ালি 7.6 মিলিমিটার, বাট আমরা 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভেন্ট্রিকল ডাইলাটেশনটাকে নর্মাল ধরি। 10-এর বেশি হলেই সেটা হচ্ছে ভেন্ট্রিকুলোমেগালি, 10-এর বেশি হলে সেটা ভেন্ট্রিকুলোমেগালি। এখন এটা যদি 10 থেকে 12 মিলিমিটার হয় তাহলে এটা মাইল্ড হাইড্রোকেফালাস, 12 থেকে আপ টু 15 মিলিমিটার মডারেট হাইড্রোকেফালাস এন্ড মোর দেন 15 মিলিমিটার হচ্ছে সিভিয়ার হাইড্রোকেফালাস, মোর দেন 15 মিলিমিটার হচ্ছে সিভিয়ার হাইড্রোকেফালাস। আচ্ছা, এখন হাইড্রোকেফালাস কেন হচ্ছে হাইড্রোকেফালাস? আচ্ছা, হাইড্রোকেফালাস হচ্ছে সব কনজেনিটাল অ্যানোমালি কোনো একটা কারণে হয় না। কনজেনিটাল অ্যানোমালি কখনো একটা কারণে হয় না। এটা কারণ কি? এটা কারণ প্রথমত হচ্ছে মাল্টি ফ্যাক্টর, অনেকগুলো কারণ এখানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। একটা বড় কারণ হচ্ছে কোনো ইনফেকশন, যেমন টর্চ ইনফেকশন একটা বড় কারণ। এই জন্য আমরা জিজ্ঞাসা করে আর্লি প্রেগন্যান্সিতে জ্বর ছিল কিনা, বিশেষ করে টর্চের টক্সোপ্লাজমা এবং হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, ওরা
অনেক বেশি রেসপন্সিবল, ওরা 55% রেসপন্সিবল হাইড্রোকেফালাস হওয়ার জন্য। আচ্ছা, এরপরে রেসপন্সিবল হচ্ছে স্পাইনা বাইফিডা। কারো যদি স্পাইনা বাইফিডা থাকে, স্পাইনা বাইফিডা এটা 40% রেসপন্সিবল, স্পাইনা বাইফিডা। হ্যাঁ, এবং স্পাইনা বাইফিডা একটা নিউরাল টিউব ডিফেক্ট, সুতরাং স্পাইনা বাইফিডা যেহেতু নিউরাল টিউব ডিফেক্ট, সুতরাং মায়ের যদি ডায়াবেটিস থাকে অথবা এপিলেপসি থাকে অথবা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস খায়, তাদের এটা বেশি হবে। এটা ছাড়াও হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অনেক অটোজোমাল ডমিনেন্ট, সরি এক্স লিঙ্ক, এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকেও হতে পারে, এটা হচ্ছে মোটামুটি 5%। তো আপনি দেখেন মাল্টিফ্যাক্টরিয়াল কারণ, প্রথম কারণ হচ্ছে ইনফেকশন, এরপর এটা ছাড়া 55% ইনফেকশন থেকে হতে পারে, স্পাইনা বারপিটা থেকে হতে পারে 40%, আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকে হতে পারে 5%। এখন সবচেয়ে বেশি কারণ হচ্ছে ইনফেকশন। হ্যাঁ, ইনফেকশনে কি হয়, হ্যাঁ, ইনফেকশনে কি হয় সেটাতে এখন আমরা আসি। এটা আসতে গেলে আমাদেরকে সিএসএফ পাথওয়ে পড়তে হবে। সিএসএফ টা কিভাবে যায়? সিএসএফ পাথওয়ে যদি আমরা পড়ি, প্রথমে দুই দিকে আমরা জানি ব্রেনের দুই দিকে ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে, এখান থেকে ল্যাটারাল ভেন্ট্রিকলে কিছু করয়েড প্লেক্সাস থাকে, এগুলো থেকে সিএসএফ তৈরি হয়। ল্যাটারাল ভেন্ট্রিকলে করয়েড প্লেক্সাস থেকে সিএসএফ তৈরি হয়, তৈরি হয়ে ফোরামেন অফ মনরো, এটা হচ্ছে ফোরামেন অফ মনরো, হ্যাঁ, ফোরামেন অফ মনরো দিয়ে এরা আসে হচ্ছে থার্ড ভেন্ট্রিকলে। ফোরামেন অফ মনরো দিয়ে এরা আসে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল থেকে এটা সবচেয়ে চিকন অ্যাকুয়েডাক্ট অফ সিলভিয়াস দিয়ে এরা আসে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকল দিয়ে এরা ফোরামেন অফ ম্যাজেন্ডি দিয়ে এরা চলে যায় ম্যাজেন্ডি স্যাজিটাল সাইনাসে এন্ড ফোরামেন অফ লুস্কা দিয়ে এরা চলে যায় ফোরামেন ম্যাগনাম। এই হচ্ছে সিএসএফ পাথওয়ে। এখন যখন ইনফেকশন হয়, টর্চ ইনফেকশন হয়, বিশেষ করে টক্সোপ্লাজমা সাইটোমেগালো ভাইরাস, ওরা কি করে অ্যাকুয়েডাক্ট অফ সিলভিয়াসকে ব্লক করে দেয়, ফাইব্রোসিস করে ব্লক করে দেয়। তখন দেখা যায় নর্মাল সিএসএফ, হ্যাঁ, সিএসএফ এর প্রোডাক্ট অনেক সময় ওরা প্রোডাকশনও বাড়িয়ে দেয়, ইনফেকশন আবার প্রোডাকশনও বাড়ে, আবার এখানে ফাইব্রোসিসও হয়। তো দেখা যায় যে এই জন্য এখানে ভেন্ট্রিকল গুলো ডাইলেটেড হয়, প্রথমে ভেন্ট্রিকুলোমেগালি, দেন ডাইলেট হয়ে তারা কর্টেক্স কে থিনিং করে, আরো চাপ দেয় এবং ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বাড়িয়ে দেয়। এখন আপনি তাহলে এখন কি করবেন? ম্যাডাম, আমি এখন আল্ট্রাসাউন্ড করব, পেশেন্ট আল্ট্রাসাউন্ড করেছে, আমি সেটা আপনার রিভিউ করব। আল্ট্রাসাউন্ডে অ্যাকচুয়ালি আমরা কি দেখি? আমরা দেখি ভেন্ট্রিকলের ডায়ামিটারটা দেবো। আমরা কি কি ডায়ামিটার দেখে বুঝি এটা আমরা পড়ে ফেলেছি, ভেন্ট্রিকলের ডায়ামিটার কত পাবো, কত পেলে কেমন। আল্ট্রাসাউন্ড আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিবে, এটা স্পাইনা বাইফিডা থেকে হয়েছে কিনা। আল্ট্রাসাউন্ড করে তো আমরা টর্চ থেকে হয়েছে কিনা বুঝবো না, বাট স্পাইনা বাইফিডা থেকে হয়েছে কিনা এটা আমরা বুঝবো। স্পাইনা বাইফিডা থেকে হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো স্পাইনা বাইফিডাতে অ্যাকচুয়ালি কি হয়, স্পাইনা বাইফিড এরকম যদি একটা ব্রেক হয় এবং এটা যদি এরকম স্পাইনাল কর্ড হয়, স্পাইনা বাইফিডা মানে কি এখানে তার একটা গ্যাপ, হ্যাঁ, স্পাইনা বাইফিডাতে ফোরামেন ম্যাগনামে প্রেসারটা ফল করে, এখানে প্রেসার কম, প্রেসার ফল করে। তো প্রেসার ফল করলে এখানে যে সেরেবেলাম আছে, সেরেবেলামটা ড্রুপিং ডাউন হয়, ফোরামেন ম্যাগনাম দিয়ে এটা নিচের দিকে নেমে যায়, ড্রুপিং ডাউন হয়ে এটা এখানে ব্লক করে দেয়, আটকে দেয়। সেটার কারণে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, স্ক্যালোপিং অফ সেরেব্রাম হয়, এবং সেরেব্রামটা একদম এরকম কমলা লেবুর সাইজের মতো হয়ে যায়, যেটা আল্ট্রাসাউন্ড করলে আপনি লেমন সাইন হিসেবে পাবেন। সো কি আল্ট্রাসাউন্ড আমরা কি দেখি? আল্ট্রাসাউন্ডে আমরা দেখি স্পাইনা বাইফিডা যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি সেটা লেমন সাইন হবে, কারণ স্পাইনা বাইফিডাতে ফোরামেন ম্যাগনামে প্রেসার ফল করে, which results in drooping down of cerebellum and causes accumulation of fluid and scalloping of cerebrum, এবং সেটা আমরা আল্ট্রাসোনোগ্রামে লেমন সাইন হিসেবে পাই। আরেকটা জিনিস আমরা পাই খুব কম, সেটা হচ্ছে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন। এটা আমরা না, মানে আল্ট্রাসাউন্ড আমাদেরকে কি কি ইনফরমেশন দিবে সেগুলো বলছি। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনটা আমরা আল্ট্রাসোনোগ্রামে বুঝতে পারি। সেটা কিরকম? পোস্টেরিয়র ফোসাতে বাচ্চার, এটা যদি মাথা হয়, পোস্টেরিয়র ফোসাতে বাচ্চাটা সিস্ট হতে পারে, পোস্টেরিয়র ফোসা সিস্ট, সেটা সেরেবেলামকে কম্প্রেস করে এরকম চিকন লম্বা করে ফেলে, সেরেবেলামকে কম্প্রেস করে, এবং ফ্লুইড মানে এই যে এটা ফ্লুইডের ফ্লো ছিল সেটাকে বাধা দেয়, এটাকে বলা হয় ব্যানানা সাইন। সো লেমন সাইন, ব্যানানা সাইন, এই দুটো সাইন আছে কিনা, এই দুইটা আমরা দেখতে পারি। তো আল্ট্রাসাউন্ড আমাকে প্রথমে এটা আপনার হাইড্রোকেফালাস কিনা সেই ইনফরমেশন দিবে, সেকেন্ড ইনফরমেশন দিবে যে এটা কারণটা কি। সবচেয়ে বেশি কারণ টর্চ, যেটা আমি এখানে আসলে বুঝতে তো পারবো না,
আমরা অ্যামনিওসেন্টেসিস করা ছাড়া। বাট স্পাইনা বাইফিডার জন্য হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো, মানে 45% কারণ বোঝা যাবে। নাও টু রুল আউট দ্য কজ, কারণ বোঝার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করবো? এটা তো আমরা ডায়াগনোসিসের জন্য করেছি। রুল আউট দ্য কজ, কজের জন্য আমরা একটা করবি যে আমরা মায়ের টর্চ প্যানেল করি, টর্চ টর্চ প্যানেলটা মায়ের করি, আল্ট্রাসাউন্ড আমাদেরকে একটা দেয় এবং ব্লাড সুগার লেভেলটা আমরা দেখি, ব্লাড সুগার লেভেলটা দেখি। এবং ম্যানেজমেন্ট পারপাজে আমাদের করতে হবে অ্যামনিওসেন্টেসিস, বা ম্যানেজমেন্ট বলতে পারেন, এটা কারণও বলতে পারেন, অ্যামনিওসেন্টেসিস অ্যান্ড অ্যামনিওসেন্টেসিস। এবং অ্যামনোসেন্টেসিস করে সেই ফ্লুইডটা নিয়ে আমরা কি করব, অ্যামনিওটিক ফ্লুইড, এটা আমরা পিসিআর করব এবং এটা আমরা কেরিওটাইপ করব। পিসিআর করব এবং কেরিওটাইপ করব। পিসিআর করব কোনো ইনফেকশন বাচ্চার হয়েছিল কিনা সেটা বোঝার জন্য, এবং কেরিওটাইপ করব কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কিনা বোঝার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের ইনফেকশন। আমরা ডায়াগনোসিসের জন্য করেছি আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড আমাদের ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ কারণও বোঝাবে, কারণ বোঝার জন্য আমরা করেছি টর্চ প্যানেল, ব্লাড সুগার। আর ম্যানেজমেন্ট পারপাসে আমরা করেছি অ্যামনিওসেন্টেসিস করে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমরা পিসিআর করেছি বাচ্চার টর্চ ইনফেকশন হয়েছে কিনা বোঝার জন্য, এবং ক্যারিওটাইপ করেছি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কিনা বোঝার জন্য। এখন কি কমপ্লিকেশন করতে পারে হাইড্রোকেফালাস? হাইড্রোকেফালাস কমপ্লিকেশন করতে পারে মায়ের বাচ্চার, যেহেতু বাচ্চা তো আর ইনকম্পিটেবল টু লাইফ হয় না, মায়ের সেটা অবস্ট্রাক্টেড লেবার করতে পারে ডেফিনেটলি, এবং রাপচার ইউটেরাস করতে পারে, আফটার কামিং হেড অ্যারেস্ট ইন ব্রিচ হবে, যেহেতু বেশিরভাগ এটা ব্রিচ প্রেজেন্টেশন থাকে। আর বাচ্চার ক্ষেত্রে যদি এটা মাইল্ড ভ্যারাইটি হয় প্রগনোসিস ভালো, বা যেটা সিভিয়ার ভ্যারাইটি হয় প্রগনোসিস খারাপ, ইভেন স্টিল বর্ন বাচ্চাও হতে পারে, স্টিল বর্ন বাচ্চাও হতে পারে। এখন হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? এখন সে এই ম্যানেজমেন্টটা সেম আগের মতো করে আমরা বলবো। জেনারেল ম্যানেজমেন্টে আমরা আমরা কনফার্ম ডায়াগনোসিস হয়ে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব, এবং এখানে আমাদের এমডিটি লাগবে দুইজনের সাথে, অবশ্যই পেডিয়াট্রিক সার্জন এবং ফিটো ম্যাটার্নাল ইউনিটে। ওরা স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসেবে কি করবে, ওরা আবার ডিটেল আল্ট্রাসাউন্ড স্ক্যান করবে এবং অ্যামনিওসেন্টেসিস এগুলো রিভিউ করবে, অ্যামনিওসেন্টেসিস করবে অন্য কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কিনা। যদি এমন দেখা যায় যে এটা একটা সিম্পল আপনার শুধুই হাইড্রোকেফালাস, শুধুই মানে একটা নর্মাল একটা হাইড্রোকেফালাস এরকম যদি দেখে, এবং এটা যদি মাইল্ড ভ্যারাইটি হয় যে শুধু হাইড্রোকেফালাস, সোলো হাইড্রোকেফালাস, অন্য কিছু নাই, অন্য কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি নাই, অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালিও নাই, সোলো হাইড্রোকেফালাস যদি হয়, এটা কম্পিটেবল টু লাইফ, এটা কম্পিটেবল টু লাইফ সোলো হাইড্রোকেফালাস, সেক্ষেত্রে মাইল্ড ভ্যারাইটি হলে সেটা ভ্যাজানাল ডেলিভারিও সম্ভব, আর মডারেট অথবা সিভিয়ার ভ্যারাইটি হলে সেখানে আমরা সিজারিয়ান সেকশন করব, এবং আফটার ডেলিভারি এখানে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট অপারেশন করা হবে। তাহলে আপনার কেসটা যদি ম্যাডাম, আমার পেশেন্টটা ভর্তি হয়েছে ইন্ডাকশনের জন্য, বা এরকম হতে পারে আপনার পেশেন্টটা, অথবা সিজারের জন্য, তো এটা হতে পারে যে এটা মডারেট টু সিভিয়ার ভ্যারাইটি হতে পারে, এবং আফটার সিজারিয়ান সেকশন এখানে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট করা হবে। এই জন্যই আগে থেকে পেডিয়াট্রিক সার্জনের সাথে কথা বলতে হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে হাইড্রোকেফালাস তার সাথে হচ্ছে মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালি এন্ড ইটস ইনকম্পিটেবল টু লাইফ, তখন সেটা আমাদের করতে হবে কাউন্সিলিং এন্ড অফার টার্মিনেশন, কাউন্সিলিং এন্ড অফার টার্মিনেশন। এটা বাঁচবে না, এটা বাঁচবে না। এবং এখানে মোড অফ ডেলিভারি অবশ্যই ভ্যাজানাল ডেলিভারি, মাইল্ড মডারেট সিভিয়ার যেটাই হোক এখানে ভ্যাজানাল ডেলিভারি, আমরা চাই না যে এটার জন্য একটা সিজার হোক। হ্যাঁ, এই জন্য এখানে ডিস্ট্রাকটিভ অপারেশন লাগে, বাচ্চাকে কোনোভাবে আমাদেরকে ডিস্ট্রাকটিভ অপারেশন করে হলেও ভেজানা দিয়ে বের করতে হবে। ইট ইজ দ্য অনলি ইন্ডিকেশন ফর ডিস্ট্রাকটিভ অপারেশন লিভিং বেবি, বাচ্চা কিন্তু এখনো বেঁচে আছে, তাও আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করব। আগে আমরা বলেছি অ্যানেনকেফালিতে ডিস্ট্রাকটিভ অপারেশন ছিল ক্লাইডোটমি, এই ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ অপারেশন হচ্ছে ডিকম্প্রেশন। ডিকম্প্রেশন, আপনি যখন পেশেন্টের সার্ভিক্সের অসটা 3 to 4 সেন্টিমিটারই হবে, তখন আপনি একটা শার্প পয়েন্টেড সিজার অথবা 17 গজ নিডেল দিয়ে আপনি বোনের মধ্যে ডিকম্প্রেশন করে দিবেন, ফ্লুইড গুলো বের হয়ে যাবে, এটাকে বলা হয় কেফালোসেন্টেসিস, এটা শ্রিঙ্ক হয়ে আসবে এবং তখন ভ্যাজানাল ডেলিভারি পসিবল। অবশ্যই পোস্টপার্টাম পিরিয়ডে প্লাসেন্টার হিস্টোপ্যাথোলজি করতে পাঠাতে হবে, প্লাসেন্টার হিস্টোপ্যাথোলজি করতে পাঠাতে হবে, এবং পরবর্তীতে বাচ্চা পেডিয়াট্রিক নিউরোলজিস্টের সাথেও কনসাল্ট করতে হবে, পেডিয়াট্রিক নিউরোলজিস্টের সাথেও কনসাল্ট করতে হবে। এখানে লাস্ট প্রশ্ন করতে পারে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট, আপনি বলছেন জন্মের পরে করবেন, জন্মের আগে কি, বাচ্চা বার্থের আগে কি কখনো ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট করা যায়? এটা হচ্ছে জি ম্যাডাম, করা যায়, এটা একটা ফিটাল থেরাপি। যদি এমন হয় যে খুব সোলো হাইড্রোকেফালাস বাট র্যাপিডলি গ্রোয়িং, অনেক মানে বেশি বেশি হাইড্রোকেফালাস তাড়াতাড়ি খারাপের দিকে যাচ্ছে এবং এইজ অফ ভায়াবিলিটি পার হয়নি, তখন আমরা ইন্ট্রা ইউটেরাইনাল শান্ট করতে পারি, একদম সিজারের মতো অপারেশন খুলে বাচ্চাকে ওখানে অপারেশন করে আবার ইউটেরাস ক্লোজ করে চলে আসা যায়।
এই আফটার এজ অফ ভায়াবিলিটি তারপর বাচ্চা ডেলিভারি করা যায়। এগুলো আমাদের দেশে নাই, বাট এগুলো একটু জেনে রাখবেন যে ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট চাইলে আমরা বাচ্চার জন্মের আগেও করতে পারি। এই তো, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলে। আমরা দুইটা অ্যানোমালি পড়েছি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বল। আপু অ্যানেনকেফালিতে আমরা তো ইন্ডাকশন দেবো তাই না? হ্যাঁ, অ্যানেনকেফালিতে অ্যানেনকেফালি ইন্ডাকশন ডেলিভারিটা দিবে। আপু একটু বলেন, মানে ওটা ইয়া অনুযায়ী একটু বলেন। উইক মানে এক এক টাইমে তো আসে পেশেন্ট এক একজন, সবার কেউ হয়তো হ্যাঁ 14 সপ্তাহে, 15, কেউ 20 সপ্তাহে যে ধরা পড়লো, 22 সপ্তাহে। হ্যাঁ। এটা শুধু একটু ডেলিভারিটা, একটু মোড অফ এখন ডেলিভারিটা একটু বলেন। মোড অফ ডেলিভারি আপু সব এখানে ভেজানাল ডেলিভারি। ইন্ডাকশন দিবেন প্রোস্টাগ্ল্যান্ডিন জেল দিয়ে। এটা আর্লি প্রেগনেন্সিতেও জেল দিয়ে দিব যদি এরকম 14, 16 হ্যাঁ, সপ্তাহে আসে? ইন্ডাকশন দিবেন। হুম হুম। আচ্ছা, এখন আমরা একটু জানি যে রেনাল অ্যাবনর্মালিটি কি কি হতে পারে। হ্যাঁ, রেনাল অ্যাবনর্মালিটি, অ্যাবনর্মালিটির আসলে শেষ নাই। হ্যাঁ, কিন্তু আপনি দুইটা অ্যাবনর্মালিটি মেইনলি পড়লেন, বাকিগুলো আপনি নিজেরা আপনার এটা সম্পূর্ণ নাইস টু নো। আপনার যদি মনে হয় যে না আমি আমার সব পড়া শেষ, আমি এখন বসে বসে একটু অ্যানোমালি ডিটেলস পড়বো, তাহলে অবশ্যই আপনি হাই রিস্ক থেকে সকল ধরনের অ্যানোমালি গুলো পড়তে পারেন। বা সব অ্যানোমালিকে আপনি একটা ফরম্যাটে, ম্যানেজমেন্ট একটা ফরম্যাটে এনে পড়বেন যাতে আপনার উত্তর দেওয়া সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাদের কি কি ধরনের রেনাল অ্যাবনর্মালিটি হতে পারে? বাচ্চা 5 ধরনের রেনাল অ্যাবনর্মালিটি হতে পারে। যেমন হচ্ছে 1 নাম্বার ফিটাল হাইড্রোকেফালাস, হতে পারে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, হতে পারে ইনফেন্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, হতে পারে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, হতে পারে মাল্টি সিস্টিক কিডনি ডিজিজ। হ্যাঁ, এই 5 রকমের কনজেনিটাল অ্যানোমালি হতে পারে। তবে আমরা অনেক বেশি পাই, একটা হচ্ছে ফিটাল হাইড্রোনেফ্রোসিস এবং আরেকটা আমরা পাই হচ্ছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। এই দুইটা আমরা অনেক বেশি পাবো, ফিটাল হাইড্রোনেফ্রোসিস এন্ড অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। ফিটাল হাইড্রোনেফ্রোসিস এবং অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি, ফিটাল হাইড্রোনেফ্রোসিসে অলিগোহাইড্রামনিওস অ্যাবসেন্ট থাকবে, এন্ড অবস্ট্রাকটেড ইউরোপ্যাথিতে এখানে অলিগোহাইড্রামনিওস হবে, যে কারণে এটা একটু বেশি খারাপ। ফিটাল হাইড্রোনেফ্রোসিস অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি আপনার অলিগোহাইড্রামনিওস হয় না, কিন্তু যখন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয় সেখানে যেহেতু বাচ্চা ইউরিনই পাস করছে না, সেখানে কিন্তু অলিগোহাইড্রামনিওস হবে। এখন আমরা একটু ফিটাল হাইড্রোনেফ্রোসিস সম্পর্কে জানি। ফিটাল হাইড্রোনেফ্রোসিসটা কেন হয়? ফিটাল হাইড্রোনেফ্রোসিস হবে এই যে যদি ইউরেটার এবং এভাবে যদি আমরা ব্লাডারটা আমরা চিন্তা করি, এখানে হচ্ছে ইউরেটেরো পেলভিক জাংশনে যদি কোনো অবস্ট্রাকশন হয় তখন হতে পারে ইরেটেরো ভেসিকল জাংশন অবস্ট্রাকশন। সরি, ইউরেটেরো পেলভিক এখানে কিডনির সাথে ইরেটেরো পেলভিক জাংশন অবস্ট্রাকশনের জন্য হতে পারে, ইরেটেরো ভেসিকল জাংশন অবস্ট্রাকশনের জন্য হতে পারে, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্সের জন্য হতে পারে ফিটাল হাইড্রোনেফ্রোসিস। অর্থাৎ এই জায়গায় বাধা, এই জায়গায় বাধা, অথবা রিফ্লাক্সের কারণেও হাইড্রোনেফ্রোসিস হতে পারে। তো আমরা এটা কিভাবে বুঝি? আমরা তখন আমরা যখন এটা 20 সপ্তাহ অ্যানোমালি স্ক্যান করি তখনই কিন্তু এটা আমরা বুঝতে পারি। কারণ পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম যেটা, এটা ডাইলেটেড হচ্ছে কিনা সেটা আমরা দেখি। এটা হচ্ছে 7 মিলিমিটারের চেয়ে কম থাকলে ভালো, 7 থেকে 9 মিলিমিটার হলে এটা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। এটা যদি 10 থেকে 15 মিলিমিটার হয় মডারেট হাইড্রোনেফ্রোসিস। এটা যদি 15 মিলিমিটারের চেয়ে বেশি হয় পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম ডাইলাটেশন, তাহলে এটা সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, এবং আমাদের দেখতে হবে কোনো মেগাসিস্টিস আছে কিনা। মেগাসিস্টিস বলতে আপনার এটা বড় হয়ে গেছে কিনা, ব্লাডারটা বড় হয়ে গেছে কিনা। মেগাসিস্টিস এখানে সাধারণত ব্লাডার বড় হয় না, কারণ ইউরেটারের সমস্যা, সো নো মেগাসিস্টিস, এবং এফআই ইজ নর্মাল। তাহলে কি পাবো আমরা? হাইড্রোনেফ্রোসিসে আমরা পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম ডাইলাটেশন পাবো, এখানে কোনো মেগাসিস্টিস থাকে না এবং এফআই টা নর্মাল থাকে। তাহলে এরকম একটা কেস আমরা কিভাবে আমরা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট দেই? এটা যদি এখানেও ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে অন্য পাশের কোনো রেনাল অ্যাবনর্মালিটি আছে কিনা, অন্য কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, আদার কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা। সো আমরা ঠিক
আগের মতো করে শুরু করব। আমরা কাউন্সিলিং করব, রেফার টু ফিটো ম্যাটার্নাল ইউনিট, একটা ডিটেল আল্ট্রাসাউন্ড স্ক্যান হবে, অ্যামনিওসেন্টেসিস হবে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড স্ক্যানে আমরা দেখবো অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, অ্যামনিওসেন্টেসিসে দেখবো আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। হ্যাঁ, সব এক্সক্লুড করার পরে যদি দেখা গেলো না শুধুই হাইড্রোনেফ্রোসিস এবং সেটা মাইল্ড ভ্যারাইটি, তাহলে এটা প্রজেস্টেরনের কারণে হচ্ছে, মায়ের প্রজেস্টেরনের কারণে বাচ্চার পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম ডাইলেটেড হয়, এটা কোনো ট্রিটমেন্ট লাগবে না। বাট এটা যদি সিভিয়ার ফর্মে হয়, মডারেট বা সিভিয়ার ফর্মে হয়, তখন এখানে আমরা ভেসিকোসেন্টেসিস করতে হয়। ভেসিকোসেন্টেসিস এটা 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 একটা ফিটাল থেরাপি, এটা জন্মের পরেও করা যায় অথবা পেটের ভেতরেও করা যায়। ভেসিকোসেন্টেসিস, ভেসিকোসেন্টেসিস করে অবস্ট্রাকশনটা রিমুভ করা হয় বাই এন্ডোস্কোপি, অবস্ট্রাকশনটা রিমুভ করা হয় বাই এন্ডোস্কোপি, মডারেট অথবা সিভিয়ার যদি হয়। তো এই হচ্ছে ফিটাল হাইড্রোনেফ্রোসিস। আর অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি, এটা আমরা একটু জেনে রাখি। অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি এটা 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 আসে হচ্ছে অস্পিতে আসতে পারে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি। অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি কি, এটা হচ্ছে ব্লাডার, এটা হচ্ছে আপনার ইউরেথ্রা, ইউরেথ্রা কোথাও ব্লক। হ্যাঁ, ইউরেথ্রাতে ব্লক হতে পারে ইউরেথ্রাল স্টেনোসিস, ইউরেথ্রাল স্ট্রিকচার। আর ছেলে বাচ্চা যদি হয় তাদের ক্ষেত্রে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এই তিনটা কারণে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি হতে পারে। কি করব আমরা, অবশ্যই আমরা আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড করে আমরা কি পাই, আল্ট্রাসাউন্ড করে আমরা পাই মেগাসিস্টিস, কারণ এখানে যেহেতু এখানে অবস্ট্রাকশন অবশ্যই এটা বড় হয়ে যাবে, মেগাসিস্টিস। এটা বড় হয়ে গেলে ইউরেটারও বড় হয়ে যাবে, মেগাসিস্টিস, মেগা ইউরেটার। এবং এখানে হাইড্রোনেফ্রোসিসও থাকবে, এবং এখানে এফআইটা কমে যাবে। এবং কি হোল সাইন, এটা একটা আলাদা জিনিস, কি হোল সাইন আমরা পাবো যদি এটা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হয়। আল্ট্রাসোনোগ্রামে এটা দেখতে এরকম হয়। আমরা ছোটবেলায় যে দেখেছিলাম চাবি, তালা চাবি, কি হোল সাইন, এরকম কি হোল সাইন পাওয়া যেতে পারে ইন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। তাহলে এখানে মেগাসিস্টিস থাকবে, মেগা ইউরেটার থাকবে, হাইড্রোনেফ্রোসিস থাকবে, এফআই কমে যাবে এবং কি হোল সাইন পাবো। এটা প্রগনোসিস খারাপ, কারণ এখানে বেশিরভাগই অলিগো হাইড্রামিওস থাকে। আর এটা ডিপেন্ড করছে অ্যাসোসিয়েটেড অন্যান্য অ্যানোমালি এবং অলিগো হাইড্রামিওসের উপর আমরা কিভাবে ম্যানেজ করব। সাধারণত এইসব ক্ষেত্রে ইন্ট্রা ইউটেরাইন অপারেশন করা হয় ভেসিকো অ্যামনিওটিক ক্যাথেটার। ভেসিকো মানে ব্লাডার থেকে অ্যামনিওটিক ক্যাথেটার করে দেওয়া হয়, ভেসিকো অ্যামনিওটিক ক্যাথেটার, এবং এটা ইন্ট্রা ইউটেরাইন অ্যামনিওটিক ক্যাথেটার। তো এই হচ্ছে আমাদের কনজিনিটাল অ্যানোমালি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কনজেনিটাল অ্যানোমালি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে কনজেনিটাল অ্যানোমালিতে আমাদের কয়েকটা মানে থাকবে, মোদ্দা কথা থাকবে। মোদ্দা কথার মধ্যে থাকবে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে পেপারস চাইবেন না কনজেনিটাল অ্যানোমালিতে। পেপারস চাইলে, আমার মতে পেপারস চাইলে আপনার কনজেনিটাল অ্যানোমালিটা খুব স্পেসিফিক হয়ে যাবে এবং তখন আপনি সেগুলো উত্তর দিতে পারবেন না। হ্যাঁ, কারণ আমরা এত ডিটেলস ভাবে জিনিসগুলো পড়ি না। হ্যাঁ, আপনি জাস্ট একটা সিম্পল হিস্ট্রি নিবেন, পেশেন্টের ভাষায় হিস্ট্রিটা নিবেন। মনে রাখবেন হিস্ট্রিতে ওই যে আমাদের নো 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 কোনো ফিভার ছিল কিনা, কনসিকুয়েন্স ম্যারেজ, অথবা বংশে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এবং তার ডায়াবেটিস, তার হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, তার অ্যান্টি এপিলেপসি মেডিকেশন, এই জিনিসগুলো যে লাইনটা ওইটা আমরা সব কনজেনিটাল অ্যানোমালির মধ্যে দিয়ে দেবো। তাহলে আমাদের হিস্ট্রিটা হয়ে যাবে। এক্সামিনেশন তো আমাদের নর্মাল, ইনভেস্টিগেশনে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর ম্যানেজমেন্টে আমি সবার জন্য যে ফরম্যাটটা বলে দিয়েছি আপনারা ওই একই ফরম্যাটে ফেলবেন। এর জন্য কখনো যদি কনজেনিটাল অ্যানোমালি পান খুব বেশি ভয় পাবেন না। ভয় পাবেন না, অন্তত এই ফরম্যাটে আপনি যদি বলেন আপনি মোটামুটি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবেন। কারণ এটা কখনোই ম্যাডাম এক্সপেক্ট করবে না যে আপনি সকল কনজেনিটাল অ্যানোমালি আপনি কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া আপনি ম্যানেজ করতে পারবেন। আমরা চলে যাব হার্ট ডিজিজে। হার্ট ডিজিজ আপনারা কোথা থেকে পড়বেন আপু? হার্ট ডিজিজ দত্ততেও ভালো আছে, দত্ততেও ভালো আছে, সেখান থেকেও আপনি পড়তে পারেন। আবার হচ্ছে হাই রিস্কের মধ্যেও ভালো আছে, সেখান থেকেও আপনি দেখতে পারেন। অ্যাকচুয়ালি কয় ধরনের হার্ট ডিজিজ আমরা এখন আপনাদেরকে যখন কনজেনিটাল অ্যানোমালিটা কিন্তু আপনারা বেশি পাবেন যদি বিএসএমএম তে পরীক্ষা হয়, যদি ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা হয়, কারণ ওখানে ফিটো ম্যাটার্নাল মেডিসিন আছে। আর সিমিলারলি হার্ট ডিজিজটাও সেম, এগুলো কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি সবগুলো মানে ফিটো ম্যাটার্নাল ইউনিট এগুলোকে আসলে ম্যানেজ করে। যে কারণে এগুলো আপনি বেশি পাবেন কোথায়, এগুলো আপনি বেশি পাবেন বিএসএমএ তে এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তাহলে হার্ট ডিজিজও সেম। এখন কয় ধরনের হার্ট ডিজিজ আমরা পাই? একটা হচ্ছে রিমেটিক হার্ট ডিজিজ, এবং আরেকটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। আপনারা এখান থেকে পড়ার পর আপনি কেসগুলো দেখতে যাবেন, আপনি হার্ট ডিজিজ সম্পর্কে একটা গ্রস আইডিয়া পেয়েছেন। এখন আপনি মিলিয়ে দেখেন যে আমরা যেভাবে পড়েছি, যেভাবে বলেছি, সেভাবে পেশেন্ট গুলো মিলছে কিনা। হার্ট ডিজিজ পেশেন্ট কেন ভর্তি হয়েছে, বা কি ধরনের তার হার্ট ডিজিজ ছিল। তো সাধারণত দুই রকম, একটা রিমেটিক হার্ট ডিজিজ, একটা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়েই আসে। এখানে সুবিধা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে পেশেন্ট আসলে এতদিন পর্যন্ত বাঁচে না। কনজেনিটাল হার্ট ডিজিজ তো খারাপ, হ্যাঁ, পেশেন্ট আসলে এতদিন বাঁচে না, প্রেগনেন্সি পর্যন্ত ম্যাক্সিমাম পেশেন্টই যায় না, জন্মগত আপনার হার্টের ত্রুটি নিয়ে এতটুকু যায় না। বেশিরভাগ আমরা পাই রিউমেটিক হার্ট ডিজিজ। হ্যাঁ, এটা একটা প্রথমত আপনি একটা ভাগ করতে পারেন। সো টাইপ অফ ডিফেক্ট, কি ধরনের ডিফেক্ট ছিল, টাইপ অফ ডিফেক্ট, এটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি। পেশেন্টের যদি এরকম হয় ভালভের ডিফেক্ট, হ্যাঁ, ভালভ ডিফেক্ট, তার মানে এটা রিমেটিক হার্ট ডিজিজ। আর যদি হয় যে ফুটা, হার্টের মধ্যে ফুটা, হ্যাঁ, তার মানে সেপ্টাল ডিফেক্ট, যে কোনো সেপ্টাল ডিফেক্ট হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, এখন তার কোনো সার্জারি হয়েছিল কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার হার্টের কোনো অপারেশন লেগেছিল কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সে কোনো ঔষধ খায় কিনা, মেডিকেশন এখন সে কি কি পাচ্ছে। এখন এটা আমাদের মনে হয় না যে হার্ট ডিজিজের পেশেন্ট আসলে কি কি ওষুধ পায়, কিছুই তো জানি না। এটা একটা কমন ফরম্যাট। হার্ট ডিজিজের পেশেন্ট অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক পাবে। আপনারা এই রাতে মিলিয়ে নিয়েন পেশেন্টদেরকে, যখন আপনার ওয়ার্ডে পেশেন্ট দেখতে যাবেন, একটা অ্যান্টিবায়োটিক পাবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক পাবে। কেন পাবে? হার্ট ডিজিজ পেশেন্টে আমরা চাই না ন্যূনতম কোনো ইনফেকশন হোক, কারণ যে কোনো ইনফেকশন ট্রিগার্স হার্ট ফেলিওর। আচ্ছা, এই জন্য একটা অ্যান্টিবায়োটিক কিন্তু ওরা একদম লাইফ লং দেবেন। ওরা পেন ভি পাচ্ছে, অথবা যে কোনো একটা মানে সবসময় একটা অ্যান্টিবায়োটিকের উপরেই তারা আছে। সেকেন্ড যে জিনিসটা ওরা পায় সেটা হচ্ছে যে কোনো একটা বিটা ব্লকার টাইপের পায়, অ্যাটেনোলল পেতে পারে, কারণ ওদের টেকিকার্ডিয়া যেন না হয় সেটা দেখার জন্য, টেকিকার্ডিয়া না হচ্ছে তো দেখবেন যে ওরা কোনো একটা বিটা ব্লকার পাচ্ছে। থার্ড ওষুধটা ওরা পাবে, যেহেতু ওরা প্রেগনেন্ট অবশ্যই ওরা কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পাবে। সবসময় পায় না, বাট প্রেগনেন্সিতে ওরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট পায়। আমরা দেখবো যে ওরা ওয়ারফেরিন পাচ্ছে, যেহেতু ওরাল যদি পায় তাহলে এটা ওয়ারফেরিন, ওয়ারিন নামে পাওয়া যায়, ওয়ারফেরিনটা ওয়ারিন নামে পাওয়া যায়। তার আপনি দেখবেন যে আইদার পেনভি পাচ্ছে, ওয়ারিন পাচ্ছে, এবং কোন একটা বিটা ব্লকার সে পাচ্ছে। 4 নম্বর জিনিসটা হচ্ছে সে কেন ভর্তি হয়েছিল। হ্যাঁ, সে কেন ভর্তি হয়েছিল, হতে পারে সে অবস্টেট্রিক ম্যানেজমেন্টের জন্য ভর্তি, হতে পারে সে ডায়াবেটিস আছে, হতে পারে তার হাইপার টেনশন আছে, অনেক কারণ থাকতে পারে। বাট যদি শুধু হার্ট ডিজিজের জন্য ভর্তি হয়, এমন হতে পারে যে তার ব্রেথলেসনেস নিয়ে সে ভর্তি হয়েছিল, ব্রেথলেসনেস নিয়ে, তখন সেটাকে আমাদের NYHA ক্লাসিফিকেশন করে বলতে হয়। আমরা বলি নিহা ক্লাসিফিকেশন বা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন। সো কেন ভর্তি হয়েছে, হোয়াই অ্যাডমিট, এটা হচ্ছে আমাদের আরেকটা কনসার্ন। তাহলে মোটামুটি কি ধরনের ডিফেক্ট, কোনো অপারেশন হয়েছে কিনা, মেডিকেশন কি পাচ্ছে, এবং NYHA ক্লাসিফিকেশন কি, এগুলো আমাদেরকে জানতে হবে। সো আপনি যখনই একটা হার্ট ডিজিজ পেশেন্ট পাবেন, আপনার এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকবে। এখন আমরা একটা হার্ট ডিজিজ পেশেন্ট যে রিমেটিক হার্ট ডিজিজ থেকে তার হার্ট ডিজিজ হয়েছে, এরকম একটা পেশেন্ট আমরা একটু প্রেজেন্ট করি। আচ্ছা, প্রথমে বলি মিসেস রেহানা, 24 years old, primary gravida, housewife of low socioeconomic condition, hailing from Narayanganj, got admitted in this hospital at her 32 weeks pregnancy with the chief complaints of cough and respiratory distress for 2 days. Cough and respiratory distress for 2 days, and diagnosed case of heart disease for 4 years. Diagnosed case of heart disease for 4 years. Cough and respiratory distress for 2 days, and diagnosed case of heart disease for 4 years. According to the statement of the patient, she was a regularly menstruating woman with average flow and duration. Her last menstrual period was 1st January 2024, and accordingly her EDD will be 8th October 2024. Pregnancy also dated by early ultrasound scan. আচ্ছা, একটা মিনিট। Early ultrasound scan, and it was her planned pregnancy. She was on regular antenatal checkup with obstetrician as well as cardiologist, and was duly immunized against tetanus. Her pregnancy was uneventful till 32 weeks pregnancy. 2 days back, she developed cough. এখন কিন্তু সে 32 weeks
pregnancy. 2 days back, she developed cough and respiratory distress and was diagnosed as a case of mitral. 2 years back, she was developed cough and respiratory distress even at rest. Cough and respiratory distress even at rest. এটা মানে হচ্ছে কিন্তু NYHA classification grade 4. And for this reason, she admitted in this hospital for further management. Patient had been suffering from rheumatic fever since her 13 years of age. Patient had been suffering from rheumatic fever since her 13 years of age and was treated with injection benzyl penicillin once monthly for 5 years. Then patient was reasonably well. But 3 years back, patient developed cough and respiratory distress and was diagnosed, or 3 years back, she diagnosed as a case of mitral stenosis. So mitral commissurotomy was done. এটা হচ্ছে mitral stenosis এর operation. Mitral commissurotomy was done. তার মানে তার অপারেশন হওয়া। Mitral commissurotomy was done on 2003 years back তো, সো এখন হচ্ছে 25, তারপর বলেন 22 এরকম। After surgery, according to the advice of cardiologist, she was prescribed with antibiotic pain V 250 milligram twice daily, and for last 1 month, patient was advised with tablet warfarin 5 milligram daily. Patient gave no history of any sore throat, fever, dysuria, dental caries. কারণ এগুলো থেকে হার্ট ফেলিউরটা অনেক বাড়ে, এগুলো ইনফেকশনের সোর্স। She is married for 1 year. Couple use Perrier method for contraception. She is normotensive, non-diabetic. Her bowel and bladder movement is normal. এখন জেনারেল এক্সামিনেশন আমরা চলে আসি। আমরা জাস্ট বর্ণনা করেছি ও কি অবস্থায় ভর্তি হয়েছিল। জেনারেল এক্সামিনেশনে যেটা, সেটা হচ্ছে এখানে আপনি সকল জেনারেল এক্সামিনেশনের সাথে অবশ্যই উল্লেখ করে আপনাকে বলতে হবে সায়ানোসিস। সায়ানোসিস আপনাকে আলাদা করে বলতে হবে ক্লাবিং, সায়ানোসিস অ্যাবসেন্ট, ক্লাবিং অ্যাবসেন্ট, এবং নেক ভেইন নট এলিভেটেড বা নট রেইজড। এটা আপনাকে বলতে হবে জেভিপি। জেভিপি, সায়ানোসিস, ক্লাবিং, এই তিনটা আমাদের এখানে বাড়তি। এখন প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে আসি। আপনাদের একটা জিনিস বলে রাখি, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন মনে রাখবেন, যখন একটা আপনার কাছে কিন্তু হার্ট ডিজিজের পেশেন্ট আসবে না, ট্রিটেড হার্ট ডিজিজ আসবে। হার্ট ডিজিজ ট্রিটমেন্ট করা হয়, অপারেশন করা বা ট্রিটমেন্ট করা। সো আপনি যখন একটা অপারেশন করা পেশেন্ট দেখবেন, ওয়েদার ইট ইজ রিউমেটিক হার্ট ডিজিজ অর কনজেনিটাল হার্ট ডিজিজ, আফটার অপারেশন প্রিকর্ডিয়াম একদম ফাইন্ডিংসটা হবে নর্মাল। প্রিকর্ডিয়াম ফাইন্ডিং ইজ নর্মাল, একদম নর্মাল। ঠিক আছে, মানে নর্মাল একটা প্রেগনেন্সিতে আপনি যা পেতেন ওইরকমই পাবেন, এক্সেপ্ট ফর স্কার মার্কস। এটা আগে মাথায় রাখবেন। তাহলে আমরা কি বলবো, আমাদেরকে ইন্সপেকশন, আমরা জানি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন আমাদেরকে ইন্সপেকশন করতে হয়, পালপেশন করতে হয়, অসকালটেশন করতে হয়, এখানে কোনো পারকাশন নাই। ইন্সপেকশনে আমরা দেখি হচ্ছে গিয়ে চেস্ট ওয়ালের শেপ, আমরা দেখি সিমেট্রি, তাদের কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, আমরা দেখি তাদের এখানে কোনো স্কার মার্ক আছে কিনা। এটা আমরা দেখি। এন্ড পালপেশনে আমরা যেটা দেখি লোকালাইজড এপেক্স বিট, আমরা এপেক্স বিটটা লোকেট করি। আমরা থ্রিল দেখি, থ্রিল হচ্ছে পালপেবল মারমার। থ্রিল আমরা 4টা এরিয়াতে দেখি, মাইট্রাল, ট্রাইকাস্পিড এবং হচ্ছে অ্যাওর্টিক, পালমোনারি, 4টা স্টেজ জায়গায় আমরা হচ্ছে থ্রিল দেখি। তারপর আমরা দেখবো লেফট প্যারাস্টার্নাল হিপ, এটা আমরা দেখবো, এন্ড পালপেবল P2 দেখবো। এন্ড অসকালটেশন করে আমরা দেখবো যে হার্ট সাউন্ডটা কেমন এবং কোনো অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আছে কিনা। সো আমরা কিন্তু সব নর্মাল পাবো। এখন যদি আমি বলি অন ইন্সপেকশন দেয়ার ইজ নো ভিজিবল shape of the chest wall is normal, it is symmetrical, there is no visible pulsation, there is a scar mark measuring about 5 into 1 centimeter along the left sternal border. On palpation, apex bit located in left fourth intercostal space 2.5 centimeter lateral to the midclavicular line. There is absence of thrill, absence of left parasternal hip and palpable P2. On auscultation, first heart sound was loud. শুধু একটাই পাবো আমরা, first heart sound was loud and there is no audible murmur. এই হচ্ছে আমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। কারণ আফটার সার্জারি আপনি অবশ্যই প্রিকর্ডিয়াম নর্মাল পাবেন। তাহলে আমরা কেন পেশেন্টের ব্রেথলেসনেস হচ্ছে বা কেন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড আমরা লাউড পাচ্ছি, ডিউ টু হাইপার ডাইনামিক সার্কুলেশন। তখন ম্যাডামরা আপনাদেরকে জাস্ট একটু বেসিক চেক করার জন্য বলতে পারে, আমরা তো আপনি কোনো অ্যাডেড সাউন্ড পাননি, কিন্তু মাইট্রাল স্টেনোসিসে আমরা কি ধরনের মারমার পাই বা অ্যাডেড সাউন্ড কিরকম পাই, জাস্ট এটা আপনার বেসিকটা ক্লিয়ার আছে কিনা তখন বলতে হবে। এটার মারমারটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে লো পিচড, লোকালাইজ, রাফ, রাম্বলিং, মিড ডায়াস্টলিক মারমার। এটা এক ধরনের ডায়াস্টলিক মারমার, মিড ডায়াস্টলিক মারমার, বেস্ট হার্ড অন বেল অফ
stethoscope in left lateral position, breath hold on expiration with no radiation. এটা হচ্ছে mitral stenosis এর murmur, যেটা আমরা 5th ইয়ারে পড়ে এসেছি। লো পিচড লোকালাইজড রাফ রাম্বলিং মিড ডায়াস্টলিক মারমার, বেস্ট হার্ড অন বেল অফ স্টেথোস্কোপ ইন লেফট ল্যাটারাল পজিশন, ব্রেথ হোল্ড অন এক্সপিরেশন উইথ নো রেডিয়েশন। এখন আসি আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল, কোনো চেঞ্জ নাই, যেহেতু এটা 32 সপ্তাহ প্রেগনেন্সি। আর পার ভ্যাজানাল এক্সামিনেশন কখনোই আমরা করব না, নট ডান, কারণ একটা ভ্যাজানাল এক্সামিনেশনও পেশেন্টের জন্য স্ট্রেস। তাহলে আমরা কি বলবো? অন হিস্ট্রি অ্যান্ড প্রভিশনাল ক্লিনিক্যাল এক্সামিনেশন বা প্রভিশনাল ডায়াগনোসিস, প্রাইমি গ্র্যাভিডা, 32 weeks pregnancy with history of mitral commissurotomy with due to mitral stenosis with grade 4 heart disease. তাহলে আমি আবার বলি, প্রাইমি গ্র্যাভিডা, 32 weeks pregnancy with history of mitral commissurotomy due to mitral stenosis with grade 4 heart disease. আচ্ছা, এখান থেকে আপুদের প্রশ্ন আছে কিনা বলেন। আমরা কেসটা বললাম, এরকম একটা কেস বলার পরে কেস থেকে আপনাদের প্রশ্ন আছে কিনা বলেন। যদি না থাকে আমরা এখন ক্রস কোশ্চেন গুলোতে চলে যাব। আচ্ছা, এখন আমরা ক্রস কোশ্চেন গুলোতে চলে যাই। আপনাকে প্রথমে এখানে এনওয়াইএইচ কেন গ্রেড 4 হার্ট ডিজিজ বলেছে, এগুলো কিন্তু আপনারা দত্ত অনেকগুলো ছক আছে, হ্যাঁ, অনেকগুলো টেবিল আছে, আপনারা সবগুলো টেবিল পড়বেন। দত্তের টেবিল গুলো খুবই সুন্দর। এনওয়াইএইচ এর ক্লাসিফিকেশন, এটা একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি না, এটা হচ্ছে ফাংশনাল অ্যাবনর্মালিটি। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আমরা বুঝি হার্টের ইকোর মাধ্যমে, কিন্তু এনওয়াইএইচ এর জাস্ট একটা ফাংশনাল অ্যাবনর্মালিটি। এটা গ্রেড 1, 2, 3, 4 হতে পারে। গ্রেড 1 হচ্ছে যখন আপনার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কার্ডিয়াক রেসপন্স, গ্রেড 1 হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কোনো কার্ডিয়াক রেসপন্সের লিমিটেশন নাই। গ্রেড 2 হচ্ছে লিমিটেশন অন অর্ডিনারি হাউসহোল্ড অ্যাক্টিভিটি। গ্রেড 3 হচ্ছে লেস দেন অর্ডিনারি হাউসহোল্ড অ্যাক্টিভিটিতেই তার লিমিটেশন হচ্ছে। অ্যান্ড গ্রেড 4 হচ্ছে ডিসকমফোর্ট ইভেন অ্যাট রেস্টও তার ডিসকমফোর্ট হচ্ছে। আচ্ছা, এখন কেন আমরা এই ব্রেথলেসনেস নিয়ে পেশেন্ট আসলে আমরা ভয় পাই, বা কেন হার্ট ডিজিজ আসলে প্রেগনেন্সিতে ভয়ের কারণ হচ্ছে এটা কিছু কমপ্লিকেশন করে, ম্যাটার্নাল কমপ্লিকেশন এন্ড ফিটাল কমপ্লিকেশন। ম্যাটার্নাল কমপ্লিকেশন মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হার্ট ফেলিওর, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি। এটা ছাড়া সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস করতে পারে, পালমোনারি এম্বোলিজম করতে পারে, পালমোনারি ইডেমা করতে পারে। আর ফিটাসের জন্য ইউজুয়ালি রিমেটিক হার্ট ডিজিজের ফিচার্সের তেমন সমস্যা হয় না, বেশি হয় সাইনোটিক হার্ট ডিজিজ থাকলে, অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে। বাচ্চার আইইউজিআর হতে পারে, আইইউডি হতে পারে, মানে এগুলো ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজে হয়। এবং বাচ্চার নিজেরও কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে যদি মায়ের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে এবং সেটা অটোজোমাল ডমিনেন্ট ভ্যারাইটির হয়। তাহলে আইইউডি, আইইউজিআর এবং কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো আইইউডি আইইউজিআর ইউজুয়ালি হয় ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজে, এবং কনজেনিটাল হার্ট ডিজিজটা সাধারণত মায়ের যদি অটোজোমাল ডমিনেন্ট কোনো হার্ট ডিজিজ থাকে সেখান থেকে হতে পারে। সো হার্ট ফেলিওর আমাদের সবচেয়ে ভয়। তখন আপনাকে হার্ট ফেলিওর থেকে কিছু প্রশ্ন করতে পারে, হার্ট ফেলিওর প্রেগনেন্সিতে কখন বেশি হবে? একটা প্রেগনেন্সিতে 5টা সময় হার্ট ফেলিওর হতে পারে। একটা হচ্ছে 12 থেকে 16 সপ্তাহ, যখন হিমোডাইনামিক সার্কুলেশনটা মাত্র শুরু হচ্ছে। সেকেন্ড হতে পারে 32 সপ্তাহে, যখন কার্ডিয়াক আউটপুট তার পিকে থাকে, পিক ইনক্রিজ অফ কার্ডিয়াক আউটপুট। ডিউরিং লেবার হতে পারে, যখন ইচ কন্ট্রাকশনে আপনার 300 থেকে 500 ml ব্লাড সিস্টেমিক সার্কুলেশন থেকে ইউট্রাস থেকে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। আর এটা হচ্ছে জাস্ট আফটার ডেলিভারি হতে পারে, কারণ হচ্ছে গ্র্যাভিড ইউটেরাস এতক্ষণ ইনফিউর ভেনা ক্যাভাকে কম্প্রেস করেছিল, যখন গ্র্যাভিড ইউটেরাসটা ছোট হয়ে যায়, ইনফিউর ভেনা ক্যাভা থেকে হঠাৎ করে পুলিং হয় সব ব্লাডের, একসাথে অনেক ব্লাড হার্টে চলে আসে। আর এটা হচ্ছে পিরপিরেমে হতে পারে, আর্লি পিরপিরেমে সাধারণত 4 থেকে 5 নাগাদে, কারণ এই সময় সেকেন্ডারি চেঞ্জ ইন দা ক্লটিং ফ্যাক্টর, এই সময় ক্লটিং ফ্যাক্টর গুলো সেকেন্ডারি চেঞ্জ হয়, এই জন্য হতে পারে।
আচ্ছা, তাহলে এখন একটা হার্ট ডিজিজ পেশেন্ট আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করে, কিভাবে প্রেজেন্ট করে, বা হার্ট ফেলিউরের পেশেন্ট যখন হার্ট ফেলিউর নিয়ে আসে আপনি কিভাবে বুঝেন, ক্লিনিক্যাল ফিচার কি থাকে। সেটা লেফট হার্ট ফেলিউর হতে পারে, রাইট হার্ট ফেলিউর হতে পারে, এটা ওরা আলাদা করে বলবে। আমরা মানে যারা মেডিসিনের, আমরা মনে হয়তো আলাদা করে পড়লে আমাদের মনে নাও থাকতে পারে। তো পেশেন্ট ডিসনিয়া, অর্থোপনিয়া, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করে। কাফ হেমোপটেসিস থাকতে পারে, কাফ হেমোপটেসিস থাকতে পারে। তাহলে ডিসনিয়া, অর্থোপনিয়া, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া এবং কাফ হেমোপটাইসিস নিয়ে পেশেন্ট থাকতে পারে। আপনি যখন জেনারেল এক্সামিনেশন করবেন আপনি দেখবেন পালসাস অল্টারন্যান্স পেতে পারেন আপনি, এবং আপনি হচ্ছে জেভিপি রেজড পেতে পারেন, এবং ইডেমা পেতে পারেন। হ্যাঁ, ইডেমা পেতে পারেন। আচ্ছা, তারপরে যখন আপনি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করবেন আপনি লেফট প্যারাস্টার্নাল হিভ পেতে পারেন। লেফট প্যারাস্টার্নাল হিভ সেটা পজিটিভ পেলে আপনি বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন পেতে পারেন। আর হচ্ছে আপনি যদি পেটে প্যারাবডোমিনালি দেখেন টেন্ডার হেপাটোমেগালি পেতে পারেন। এই হচ্ছে মোটামুটি লেফট হার্ট মানে হার্ট ফেলিউরের ফিচার। আপনি মেইনলি বলবেন ডিসনিয়া, অর্থোপনিয়া, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, কাফ হেমোপটেসিস। আমি পাবো হচ্ছে ইডেমা পাবো, যে পালসাস অল্টারনান্স থাকবে, এবং হচ্ছে বায়োল্যাটারাল বেসাল ক্রিপস পাবো। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়া যায় না। বায়োল্যাটারাল বেসাল ক্রিপসটা বিশেষ করে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কিভাবে এই পেশেন্ট তখন ম্যানেজ করবেন? আর এটা তো আসলে আপনি ম্যানেজ করবেন না, বাট আপনি জানতে হবে। সো এগুলো জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে 100% পেশেন্ট অ্যাডমিশন করতে হবে। এসব পেশেন্ট অ্যাডমিট করতে হয়, পেশেন্টকে প্রপড আপ পজিশনে রাখতে হবে, এবং এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা একটা এমডিটি, এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা তো অবশ্যই কার্ডিওলজিস্টই এটা ম্যানেজ করবে। এবং আমরা পেশেন্টকে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে অনেক হাই ফ্লো অক্সিজেন দিয়ে রাখতে হবে। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে এখানে হতে পারে যে পেশেন্ট অনেক ব্যথা নিয়ে আসছে, সুতরাং আমরা মরফিন দিব। মরফিন হচ্ছে 15 মিলিগ্রাম IM, মরফিন দিব 15 মিলিগ্রাম IM। আমরা পেশেন্টকে ডিগক্সিন দিব, ডিগক্সিন হচ্ছে 0.5 মিলিগ্রাম IM ডিগক্সিন। এবং প্রিলোড কমানোর জন্য আমরা দিব হচ্ছে ফ্রুসেমাইড। প্রিলোড কমানোর জন্য ফ্রুসেমাইড সাধারণত 40 থেকে, প্রিলোড কমানোর জন্য আমরা দিব ফ্রুসেমাইড, সেটা 40 থেকে 80 মিলিগ্রাম IV দেওয়া হয়, এটা প্রিলোড কমায়। এবং আফটারলোড কমানোর জন্য আমরা হচ্ছে নাইট্রোগ্লিসারিন দিব। এরপরে হচ্ছে টেকি অ্যারিথমিয়া কমাতে গেলে দেয়া দেয়া যেতে পারে অ্যাডিনোসিন, এবং ডিজ অ্যারিথমিয়ার জন্য কুইনিডিন, ওটা আমাদের না জানলেও চলে। আচ্ছা, তো এই হচ্ছে আপনি পেশেন্টের কমপ্লিকেশন, এবং কমপ্লিকেশন হলে আপনি কিভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন। আচ্ছা, তখন অনেক সময় ম্যাডামরা জিজ্ঞাসা করে যে প্রেগনেন্সি দেখেই তো এমনিতে হার্ট ফেলিউর মনে হয়। হ্যাঁ, প্রেগনেন্সি দেখেই তো হার্ট ডিজিজের মতো মনে হয়, বা কন্ডিশন দ্যাট মিমিক হার্ট ডিজিজ। একটা নর্মাল প্রেগনেন্সিও যদি আপনি দেখেন, একটা নর্মাল প্রেগনেন্ট উইমেন আপনার কাছে মনে হবে মানে হার্ট ডিজিজ প্রেগনেন্সির সাথে একদম মিমিক করে যায়, একদম মিলে যায়। কারণ হার্ট ডিজিজে আপনি ইনভেস্টিগেশন না করা ছাড়া এমনিতে যদি আপনি এক্সামিনেশন করেন আর হিস্ট্রি নেন, একই রকমের ফিচার থাকে। কেমন? যেমন কন্ডিশন দ্যাট মিমিক হার্ট ডিজিজ, প্রেগনেন্সি কন্ডিশন দ্যাট মিমিক হার্ট ডিজিজ, যেমন ফ্যাটিক, ডিজনিয়া, পালপিটেশন। এটা প্রেগনেন্সিতেও হয়, হার্ট ডিজিজেও হয়। হিস্ট্রি যদি দেয়, পেশেন্ট বলে খুবই দুর্বল লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, এগুলো সব প্রেগনেন্সিতেও হয়। জেনারেল এক্সামিনেশন করে আপনি প্রেগনেন্ট মহিলাদেরও কিন্তু আপনি টেকিকার্ডিয়া পাবেন। আপনি যদি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করেন, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করলে আপনি এপেক্স বিট শিফটেড পাবেন। এপেক্স বিট শিফটেড, ফার্স্ট হার্ট সাউন্ডটা হবে লাউড, অ্যাডেড সাউন্ড হিসেবে আমরা কিছু মারমার পাই, মানে সিস্টোলিক মারমার কোনো খারাপ কিছু না, যেমন ইজেকশন সিস্টোলিক মারমার অথবা কন্টিনিউয়াস মারমার, এগুলো কিন্তু আমরা পাই। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন দ্যাট মিমিক হার্ট ডিজিজ। আচ্ছা, এখন একটা হার্ট ডিজিজ পেশেন্ট, তাহলে এই পেশেন্টটা আপনি এখন কিভাবে ম্যানেজ করবেন, এই পেশেন্টটা কিভাবে ম্যানেজ হবে? আচ্ছা, এই পেশেন্টের ম্যানেজমেন্ট, আচ্ছা ইনভেস্টিগেশনটা বাদ পড়েছে। ইনভেস্টিগেশন আমরা সাধারণত এইসব পেশেন্টের চেস্ট এক্সরে করে, শিল্ড দিয়ে ইসিজি আমরা করি, এবং হচ্ছে আমরা ইকোকার্ডিওগ্রাফি করি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, ভালভ অ্যাবনর্মালিটি আছে কিনা, ইজেকশন ফ্র্যাকশন দেখার জন্য। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, ভালভ অ্যাবনর্মালিটি, ইজেকশন ফ্র্যাকশন আছে কিনা দেখার জন্য আমরা ইকো করি, ইসিজি আমরা করি, আর হচ্ছে চেস্ট এক্সরে করি উইথ শিল্ড। আচ্ছা, এখন আসি এই পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করব। তাহলে ও প্রাইমে 32 উইকস প্রেগনেন্সি, এবং ওর হচ্ছে
গ্রেড 4 হার্ট ডিজিজ নিয়ে এসেছিল, এখন সে স্টেবল। এবং একই সাথে হচ্ছে তার হিস্ট্রি অফ মাইটার কমিশনোটমি ছিল, কিন্তু এখন তো সে 32 উইকস প্রেগনেন্ট। এই পেশেন্টের ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্ট হবে, আমাদের পেশেন্টের ফ্যামিলিকে কাউন্সিলিং করতে হবে, এখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে উইথ কার্ডিওলজিস্ট। এখানে কার্ডিওলজিস্টই এটা সিদ্ধান্ত নিবে এবং তার হচ্ছে ড্রাগস গুলো সে রিভিউ করবে। স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসেবে পেশেন্টকে আমরা দিব একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, পেশেন্ট পাবে হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং পেশেন্ট পাবে হচ্ছে তার টেকিকার্ডিয়া কমানোর জন্য সে পাবে হচ্ছে বিটা ব্লকার। তো এগুলো হচ্ছে তার স্পেসিফিক ম্যানেজমেন্ট। ফলো আপ, হ্যাঁ, ফলো আপ হচ্ছে এরকম যারা গ্রেড 4 ডিজিজ নিয়ে এসেছে তাদের কিন্তু হসপিটাল অ্যাডমিটেড থাকতে হয়, পেশেন্ট অ্যাডমিটেডই থাকবে, এটা আমরা ছুটি দিতে পারবো না। এখন অবস্টেটিক ম্যানেজমেন্ট, টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি। টাইম অফ ডেলিভারি হচ্ছে এখানে আমাদের ইন্ডাকশন দেওয়ার কোনো দরকার নেই, এটা স্পন্টেনিয়াস অনসেট হয়, বরং হার্ট ডিজিজে প্রিটার্ম লেবার হয়, কারণ হার্ট ডিজিজে আপনার সার্ভিক্সটা খুব কনজেস্টেড থাকে, রাইট সার্ভিক্স থাকে, প্লাস বাচ্চাটা স্ট্রেসে থাকে, কর্টিসল তাড়াতাড়ি রিলিজ হয়। সো এটা এমনিতেই প্রিটার্ম লেবারে চলে যায়। আমরা প্রিটার্ম লেবারের কারণের মধ্যে কিন্তু হার্ট ডিজিজ করেছি, এমনি প্রিটার্ম লেবারে চলে যায় ডিউ টু কনজেশন এন্ড ডিউ টু হাইপক্সিক বেবি। তাই আমাদের ইন্ডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি দিতে হয় আমরা সাধারণত সুইপিং অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন জেল হয়তো ইউজ করতে পারি। মোড অফ ডেলিভারি, এখানে ভ্যাজানাল ডেলিভারি প্রেফার। সিজারিয়ান সেকশন আমরা কয়েকটা কারণে করি, একটা হচ্ছে যদি হয় অ্যাওর্টিক অ্যানুরিজম, অ্যাওর্টিক ডিসেকশন এন্ড অ্যাওর্টিক রুট যদি মোর দেন 4.5 সেন্টিমিটার হয়, তাহলে অ্যাওর্টিক অ্যানুরিজম, অ্যাওর্টিক ডিসেকশন এন্ড অ্যাওর্টিক রুট যদি মোর দেন 4.5 সেন্টিমিটার হয়। তাহলে টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি অবশ্যই এরকম আমাদের মতো টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটালে সে অ্যাডমিটেড থাকবে। এখন দেখি আমরা লেবারে আমরা পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবো। হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট ইন লেবার। লেবারে ম্যানেজ করতে হবে, লেবারে অবশ্যই পেশেন্ট লেফট ল্যাটারাল পজিশনে থাকবে এবং পেশেন্ট অক্সিজেন পাবে, পেশেন্ট অক্সিজেন পাবে। আমরা একটা আইভি চ্যানেল ওপেন করে রাখবো, বাট আমরা কোনো ফ্লুইড দিব না, ফ্লুইড রেস্ট্রিক্টেড থাকবে, বাট আইভি চ্যানেল ওপেন থাকবে। আমরা পেশেন্টে অ্যান্টিবায়োটিক পাবে, লেবার অ্যান্টিবায়োটিক পাবে এবং অ্যানালজেসিয়াও পাবে। লেবার অ্যানালজেসিয়া বা এপিডুরাল দিতে এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তবে খুব মনিটরিং হবে, ম্যাটার্নাল মনিটরিং হবে সারাক্ষণ পালস অক্সিমিটার দিয়ে, কারণ মায়ের পালসটা দেখতে হবে। ফিটাল মনিটরিং হবে কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং দিয়ে, এন্ড লেবার মনিটরিং বাই পার্টোগ্রাফ, এটা থাকবে। সেকেন্ড স্টেজে এখানে একটা একটা বড় জিনিস, সেটা হচ্ছে নো আর্গোমেট্রিন। আমরা কোনো আর্গোমেট্রিন দিব না, হার্ট ডিজিজ পেশেন্টে আর্গোমেট্রিন হচ্ছে ইন্ডিকেশন নাই। যদি কাটশট করতে হয় আমরা এখানে ভেন্টোজ দিয়ে কাটশট করবো, নো ফোর্সেপ, কারণ ফোর্সেপে লিথোটমি পজিশন প্রয়োজন হয় যেটা হার্টের উপরে প্রেসার পড়ে। ভেন্টোজ দিয়ে আমরা কাটশট করব। থার্ড স্টেজ অফ লেবারে মনে রাখবেন বইয়ে একমাত্র এই চ্যাপ্টারই হচ্ছে নো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, আমরা কোনো থার্ড স্টেজ অফ লেবার করব না। নো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। পেশেন্টকে জাস্ট আফটার ডেলিভারি পেশেন্টকে সিটিং পজিশনে নিয়ে আসতে হবে এবং পেশেন্টকে কেয়ারফুল মনিটর করতে হবে। এখন আসি আমরা পিওর পেরিয়ামে আমরা কি করব। পিওর পেরিয়ামে মা এবং বাচ্চা এবং হচ্ছে হাজবেন্ড, মা এবং বাচ্চা এবং হাজবেন্ড। পিওর পেরিয়ামে মাকে এটা কার্ডিওলজিস্ট হচ্ছে ইভালুয়েশন হবে। বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং করানো যাবে আনলেস মায়ের হার্ট ফেলিউর না হয়। মায়ের যদি হার্ট ফেলিউর থাকে, তখনও হার্ট ফেলিউরের ফিচার থাকে, তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে পারবে না। তো ব্রেস্ট ফিডিং এর একটাই কন্ট্রাইন্ডিকেশন হার্ট ডিজিজে, যদি হার্ট থাকে। আর হাজবেন্ডের জন্য কন্ট্রাসেপশন, এখানে আমরা কোনো কপারটি ইউজ করি না ডিউ টু ইনফেকশন। সাধারণত প্রোজেস্টেরন অনলি পিল, মানে ইস্ট্রোজেন কন্টেনিং ওষুধ আমরা দেই না, কারণ ক্লট ফর্মেশন হতে পারে। এখানে স্টেরিলাইজেশনই ভালো, আর যদি দিতে হয় প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারে। প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারি। আচ্ছা, এখন কিছু অল্প দুই একটা বাড়তি প্রশ্ন, আমাদের কিন্তু পড়া শেষ। বাড়তি প্রশ্ন কেমন করতে পারে, হার্ট ডিজিজ পেশেন্ট সবাইকে অ্যান্টিকোয়াগুলেন্ট পায় নাকি, কাদেরকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেই। যাদের একটা প্রস্থেটিক হার্ট ভালভ আছে তাদেরকে দেয়া হয়, যাদের পালমোনারি হাইপারটেনশন থাকে তাদেরকে দেয়ার ইন্ডিকেশন, যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে তাদেরকে দেয়ার ইন্ডিকেশন, যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে তাদেরকে দেওয়া হয়। এই সাধারণত এদেরকে দেওয়া হয় আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কিভাবে দিচ্ছি। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দিচ্ছি হেপারিন, যাতে তখন
ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি না হয়, কারণ ওয়ারফেরিনটা কনজেনিটাল ম্যালফরমেশন করে। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা দিচ্ছি হচ্ছে ওয়ারফেরিন, এবং এই ওয়ারফেরিনটা আমরা 36 সপ্তাহ পর্যন্ত দিচ্ছি। লেবারের 36 সপ্তাহ পর্যন্ত দিচ্ছি। 36 সপ্তাহ পর থেকে আমরা আবার দিচ্ছি হেপারিন, এবং এটা আপ টু 7 days পোস্টপার্টাম আমরা দিচ্ছি। এবং পিউরপেরামে আমরা দিচ্ছি হচ্ছে ওয়ারফেরিন। তাহলে হেপারিন ওয়ারফেরিন হেপারিন ওয়ারফেরিন, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার হেপারিন, ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে ওয়ারফেরিন আপ টু 36 উইকস, দেন আবার আমরা হেপারিন দিচ্ছি পোস্টপার্টাম 7 দিন পর্যন্ত, দেন আমরা ওয়ারফেরিন দিচ্ছি। এবং প্রতিবার আমরা 2 দিন ওভারল্যাপ থাকবে ওষুধের, কারণ হচ্ছে ওয়ারফেরিন ওয়ারফেরিন কাজ করতে সময় লাগে। এই বাকি আর এখান থেকে আর জিজ্ঞাসা করার মতো তেমন কিছু নেই। আপনার দত্তটা একটা রিডিং করতে পারে, এবং দত্তের মধ্যে যে আপনার আছে কি বলে ছকগুলো আছে, সেই ছকগুলো করতে পারে। এবার বলেন আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমরা আজকে 2টা কেস পড়লাম, 2টা কেস বলতে 2টা টপিক পড়লাম। একটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, সেখান থেকে আমরা মেইনলি 2টা কেস পড়েছি, একটা হচ্ছে অ্যানেনকেফালি, একটা হাইড্রোকেফালাস। এটা ছাড়া আরো অনেক রকমের কেস থাকতে পারে। সেই রকম যদি আননোন কোনো কেস থাকে কনজেনিটাল অ্যানোমালি, সেটা আমরা কিভাবে প্রিপেয়ার করবো এটা আমরা আজকে জেনেছি। তার মানে এখন আপনাদের কাজ হচ্ছে ওয়ার্ডে যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, আপনি এই চ্যাপ্টারটা পড়ে কেসটা পড়ে, এখন আপনার কাজ হচ্ছে শুধু ওই কেসের হিস্ট্রিটা নেওয়া বা ম্যানেজমেন্ট ওই পেশেন্টের কিভাবে হচ্ছে সেটা ইভালুয়েট করা। আর আমরা পড়েছি হার্ট ডিজিজ। আজকে 2টা কেসই একটু কঠিন, কম আসে কিন্তু যদি আসে একটু কঠিন হয়, সেই জন্য হার্ট ডিজিজটাও আপনারা প্রিপেয়ার করে রাখবেন। এরপরে আপনারা যখনই কেস দেখতে যাবেন বিএসএমইউ তে বা ঢাকা মেডিকেল, বা যখনই আপনাদের কোনো হার্ট ডিজিজ পেশেন্ট আপনারা দেখবেন, তখন আপনারা ঠিক এই ফরম্যাটে দেখেন, আপনাদের কাছে অনেক সহজ লাগবে। হ্যাঁ, আমরা সবগুলো অফসের ক্লাস শেষ করেছি। আপনাদের আপুরা গতকালকে একজন আপু বলেছিল যে আপু একটু গ্যাপ দিয়ে গাইনি শুরু করতে। অ্যাকচুয়ালি এই এখন খুব পড়ার পিক টাইম, এখন আপনাদের গ্যাপ দিয়ে একদমই ঠিক হবে না। এই জন্য এখন আমি আপাতত গ্যাপ দিব না। আমরা মোটামুটি পিউরপেরিয়াম, প্রি এক্লাম্পসিয়া, জিডিএম, আরএইচ নেগেটিভ, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হাইপোথাইরয়েডিজম, ফ্রম আইইউডি, জন্ডিস, ইউটিআই, পোস্ট ডেটেড হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, এবং আইইউজিআর, ভিব্যাক, মাল্টিপল প্রেগনেন্সি, হার্ট ডিজিজ, হ্যাঁ, এবং হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, আমরা অনেকগুলো কেস কিন্তু পড়েছি। এর বাহিরে কেস আসার সম্ভাবনা খুবই কম। আমি নর্মালি যেটা করি সবসময় এরকম অবস কেস গুলো সব একসাথে বলি। আমার কাছে অনেক কনভেনিয়েন্ট মনে হয়। আমরা যদি একটা অবস একটা গাইনি, একটা অবস একটা গাইনি এভাবে ক্লাসগুলো নিতাম, তাহলে দেখা যেত শেষে গিয়ে আমাদের ক্লাসগুলো শেষ হচ্ছে, তখন আমরা ক্লাসগুলোর মধ্যে লিংক করতে পারতাম না। আমি কেন একসাথে আপনাদের 8টা ক্লাস নিয়েছি, যেন আপনারা দেখেন সবগুলো কেসের প্রেজেন্টেশনের মধ্যে মিল আছে, ম্যানেজমেন্ট বলার ক্ষেত্রে মিল আছে। এখন আপনারা এভাবে করে আপনার কেস খাতা, অফসের খাতা একদম আলাদা রাখবেন, এবং অফসের খাতা আপনার আলাদা কেস এবং ক্রস কোশ্চেন, কেস ক্রস কোশ্চেন লিখবেন। প্রত্যেকটা কেসের পরে 2 বা 3টা পেজ আপনারা ফাঁকা রাখবেন, যেন আপনারা যদি এরপরে কিছু শুনেন বা এরপরে যদি আপনাদের কাছে কিছু অন্য জিনিস সহজ মনে হয় বা কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়, সেটা লেখার সুযোগ থাকে। সেভাবে কিন্তু আপনাদের একদম একটা নোট হয়ে যাবে। হ্যাঁ, আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বল। আপু হার্ট ডিজিজে তো ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশন নাই তাই না? যদি ওয়ারফেরিন পায় মা। না, হার্ট ডিজিজে নাই। না, ওয়ারফেরিন সেফ ইন প্রেগনেন্সি আফটার 12 উইকস, এবং পিরিয়ডেও সেফ। কম্বাইন্ড পিল দেয়া যাবে না মনে হয়, ওই যে ভেনাস থ্রম্বোএম্বলিজম এই ধরনের। কম্বাইন্ড পিল দেয়া যাবে না এর জন্য, কম্বাইন্ড পিল দেওয়া যাবে না। আপনার হচ্ছে ওখানে ইস্ট্রোজেন থাকে, সেজন্য ওখানে আপনার থ্রোম্বোএম্বোলিজম হতে পারে এই জন্য। আর কোনো প্রশ্ন? আপু গাইনি কি দিয়ে শুরু হবে? জানি না, আমি দেখি আপু, হয়তো আমি আহ ইয়া দিয়ে শুরু করতে পারি, আপনার ম্যালিগনেন্সি দিয়ে শুরু করতে পারি। আমি একটু দেখতে হবে আপু। হ্যাঁ, আমি গানিটা এখন আমি একটু ইয়া করি নাই, ক্লাসগুলোর অ্যালাইনমেন্টটা গুছাই নাই, যে কিভাবে আমি ক্লাসটা নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু দেখবো আপু। হ্যাঁ, কারণ আপনারা কোনটা দিয়ে চাচ্ছেন? না, কোনো যেটা একটা দিয়ে হলেই হলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আপু, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে থেকে রোজা শুরু হয়ে গেল বাংলাদেশে, আমাদের যদি আজকে সেকেন্ড রোজা শেষ, মানে শেষ হয়নি, শেষ হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপু, আপনাদের জন্য অনেক দোয়া থাক।
থাকলো। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসে আমাদেরকে অনেক ইবাদত করার সুযোগও দেয়, আবার হচ্ছে এর মধ্যে আমাদের পড়ালেখাটা এবং আমাদের আহ নিত্য প্রয়োজনীয় কাজগুলো যেন আমরা একসাথে মেনটেন করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।